আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 ব্যাচের পোলাপান্ডা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো ম্যাথ বেসিক টু প্রো কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে আমরা অধ্যায় 8, গণিতের অধ্যায় 8 অর্থাৎ বৃত্ত চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। সো আজকে হচ্ছে লেকচার 1। সো ভাইয়া হচ্ছে অনেক বেসিক আলোচনা করব এই চ্যাপ্টার, অনেক বেসিক থেকে এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে? সো টোটাল লেকচারটা তোমাদেরকে ধৈর্য সহকারে শেষ করতে হবে, তাহলে তুমি অনেক কিছু জেনে যাবা আজকের পর থেকে, ঠিক আছে? সো অনেকের ভয় থাকে যে ভাইয়া বৃত্ত চ্যাপ্টারটা বুঝি না, ভাইয়া জ্যামিতি বুঝি না, এই বুঝি না, সেই বুঝি না। সো ভাই এখন থেকে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না, ভাইয়া কথা দিলাম। সো তোমাদের কাজ হচ্ছে কি, টোটাল লেকচারটা হচ্ছে ধৈর্য সহকারে শেষ করা, ঠিক আছে? সো লেটস গো। সো এখানে দেখো, সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বৃত্ত। আসলে বৃত্ত কি, ঠিক আছে? বৃত্ত কি? সো বৃত্ত হচ্ছে, দেখেন আমি যদি বলি বৃত্ত কি, সো বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। ভাইয়া এই লাইনের ব্যাখ্যা বলবো, ঠিক আছে? আগে জাস্ট সংজ্ঞাটা দেখেন। নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের কেন্দ্র, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই বৃত্ত। তো এখানে কি বলছে ভাইয়া হচ্ছে এখানে দেখাই, এই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু যেটা হচ্ছে ও, এবং এই যে দূরত্বটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর, যেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে আমরা যে পথটা ড্র করছি এখানে, এটা হচ্ছে বৃত্ত। এবং এই যে প্রত্যেকটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এ বি সি যে তিনটা বিন্দু নিচ্ছি, এখানে শুধু তিনটা বিন্দু না, এখানে অসংখ্য অসংখ্য বিন্দু আছে, এরকম ছোট 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 অসংখ্য 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 এরকম বিন্দুগুলো আছে। এবং এই প্রত্যেকটা বিন্দু, এই যে প্রত্যেকটা বিন্দু হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সমদূরবর্তী। তাহলে এই পয়েন্টগুলোর যে সেট, এই পয়েন্টগুলো নিয়ে আবদ্ধ যে পথটা, এটাকে আমরা বৃত্ত বলতেছি। কথা কি বোঝা গেছে? তারপরে আসেন, এখানে আমরা যদি তিনটা বিন্দু নেই, তিনটা পয়েন্ট নেই এই বৃত্তের উপর, এই বৃত্তের এটা হচ্ছে পরিধি, ঠিক আছে? এই পরিধির উপর তিনটা পয়েন্ট যদি নেই, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট। সো তারা হচ্ছে একই তলের উপর অবস্থিত, ঠিক আছে? এই যে একটা তল, এই তলের উপর অবস্থিত, ঠিক আছে? এবং এই তিনটা পয়েন্ট এই বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের পরিধির উপর অবস্থিত। সো সেজন্য এই তিনটা পয়েন্টকে এ বি সি কে আমরা সমবৃত্ত বিন্দু বলবো। কি বলবো? সমবৃত্ত বিন্দু। কি বলবো ভাই? সমবৃত্ত বিন্দু। তাহলে এখানে সমবৃত্ত বিন্দু কি কি আছে? এ বি সি। এই যে এ বি সি যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু হচ্ছে সমবৃত্ত বিন্দু, ঠিক আছে? সো আপনাদেরকে স্লাইডগুলো প্রোভাইড আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? সো এখান থেকে আপনারা হচ্ছে এই সংজ্ঞাটা কি করবেন? মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? অনেক সময় আসতে পারে যে বৃত্ত কাকে বলে, যে সিকিউর ক নাম্বারে চলে আসতে পারে যে বৃত্ত কাকে বলে, তখন এটা হচ্ছে অ্যান্সার করে দিবেন। তারপর আসেন, এখানে কি বলছে যে বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ বিন্দু। আচ্ছা, সো আপনি জাস্ট মানে কমন সেন্সে বলেন যে অভ্যন্তর কি? ভিতরে, আর বহির্ভাগ কি? বাহিরে। তাহলে দেখেন, এই যদি একটা বৃত্ত হয়, প্রথমত হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ও এবং নির্দিষ্ট যে দূরত্বটা, ঠিক আছে? এই যে বৃত্তের পরিধির উপর যদি একটা পয়েন্ট নেন, তাহলে এই পরিধির উপর পয়েন্ট এবং বৃত্তের কেন্দ্র যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? ব্যাসার্ধ, অর্থাৎ এটাকে আমরা দূরত্ব বলতেছি। আচ্ছা, সো এই হচ্ছে আমার বৃত্ত, এই হচ্ছে আমার বৃত্ত, এবং এখানে অসংখ্য অসংখ্য কি থাকবে? পয়েন্ট থাকবে, মানে অসংখ্য অসংখ্য ছোট ছোট পয়েন্ট থাকবে। সো এখন আমি কি করলাম? এখন হচ্ছে আমি বৃত্তের ভিতরে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্ট হচ্ছে আর পয়েন্ট। যে পয়েন্টটা কি ভাই? আর পয়েন্ট। এই যে দেখেন, এই পয়েন্ট যেটা, এটা হচ্ছে আর পয়েন্ট। এখানে একটা পয়েন্ট নেওয়া হয়েছে, এই পয়েন্টটা হচ্ছে আর পয়েন্ট। তারপর কি করছি? ও আরটা যোগ করে দিছি, এবং এখানে আমি বলে দিছি যে ও আরটা হচ্ছে আর থেকে ছোট। সো আর কি ছিল? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কতটুক? এই যে এতটুক। টোটালটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ থেকে ও আর যেটা, এটা হচ্ছে কি? ছোট, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে আর যে বিন্দুটা, আর যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে বৃত্তের অভ্যন্তর অবস্থিত, মানে আর পয়েন্ট হচ্ছে অভ্যন্তর বিন্দু। এখন আমরা কি করলাম? আর পয়েন্টটাকে বৃত্তের বাইরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? বললাম তুই এখন বাইরে যা, ঠিক আছে? সো তারপর কি করলাম? ও আরটা যোগ করলাম। তাহলে
আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে এতটুক, ঠিক আছে। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে আর থেকে ও আরটা বড়, এই যে দেখেন ও আরটা বড় কার থেকে, ব্যাসার্ধ আর থেকে বড়, তাহলে এই আর যে পয়েন্টটা এটা হচ্ছে বহির্ভাগ বিন্দু, ঠিক আছে। এটা কি, এটা যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, সো এটা হচ্ছে বহির্ভাগ বিন্দু। কেন, কারণ এখানে ও আরটা বড় কার থেকে, বৃত্তের ব্যাসার্ধ থেকে, সো আর পয়েন্টটা হচ্ছে বৃত্তের বহির্ভাগে অবস্থিত, ঠিক আছে। এবং আমরা যদি এখানে আরেকটা বৃত্ত ড্র করি তাহলে দেখেন, সো এখানে দুইটা পয়েন্ট নিব এখন। সো এ হচ্ছে একটা অভ্যন্তর পয়েন্ট আর এ হচ্ছে একটা বহির্ভাগ পয়েন্ট। সো এই দুইটা পয়েন্ট যদি আপনি যোগ করেন, এই দুইটা পয়েন্ট যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন এই দুইটা পয়েন্ট এই বৃত্তটাকে জাস্ট একটা পয়েন্টে ছেদ করতেছে, মনে করেন এম বিন্দুতে ছেদ করতেছে। তাহলে আমরা বলতে পারবো বৃত্তের অভ্যন্তর বিন্দু এবং বহির্ভাগ বিন্দু দুইটা যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটা পাবো, ওই রেখাটা ওই বৃত্তটাকে জাস্ট একটা পয়েন্টেই ছেদ করবে, জাস্ট একটা পয়েন্টেই ছেদ করবে, ঠিক আছে। কথা কি বুঝছি আমরা? ওকে, তাহলে এ হচ্ছে কথা। তারপরে দেখেন, এখন হচ্ছে আমরা বৃত্তের জ্যা দেখব, ব্যাস দেখব। সো বৃত্তের জ্যাটা কি, খুবই সহজ, খুবই সহজ। এই ছিল আমার বৃত্ত, এই বৃত্তের উপর আমরা কি করলাম, এই যে দেখেন এ হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, এবং এই বৃত্তের উপর আমরা তিনটা পয়েন্ট নিব, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট, ঠিক আছে। মানে বৃত্তের পরিধির উপর আমরা তিনটা পয়েন্ট নিব। তারপর কি করব, এই যে আপনার ইচ্ছা মতো আপনি এ বি যোগ করলেন, এ সি যোগ করলেন, অথবা বিসিও যোগ করেন, সমস্যা নেই, সমস্যা নেই। অর্থাৎ আপনি কি করলেন, আপনি যে কাজটা করলেন এই কাজটা হচ্ছে আপনি যে কোনো দুটা পয়েন্ট যোগ করলেন, অর্থাৎ এ বি যোগ করলেন, কিংবা আপনার ইচ্ছা হয়েছে, এই যে এটা একটু মুছাই দিই, দেখেন আপনি কি করলেন, এ বি, এই যে এ বি যোগ করলেন, অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্ট যোগ করলেন, কি করলেন, এ পয়েন্ট বি পয়েন্ট যোগ করলেন, বি পয়েন্ট সি পয়েন্ট যোগ করলেন, অথবা এ পয়েন্ট সি পয়েন্ট যোগ করলেন। তাহলে সংজ্ঞানু অনুসারে যে বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখা এটাই হচ্ছে একটা যা। যেমন এটা একটা যা, এটা একটা যা, ইভেন এটাও একটা যা, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে কি, এখানে হচ্ছে এ বি, এই যে এ বি, তারপর হচ্ছে এসি, এসি এবং বিসি, এই তিনোটাই কি, তিনোটা হচ্ছে যা। কেন যা, কারণ দেখেন এখানে এ হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু, বিও সিও সেম টু সেম বৃত্তের উপরস্থ একটা বিন্দু, এবং এই পয়েন্টগুলো আমরা যোগ করছি, এ পয়েন্ট বি পয়েন্ট যোগ করছি, সো এটা একটা যা, এ পয়েন্ট সি পয়েন্ট যোগ করছি, এটাও একটা যা, বি সি পয়েন্ট যোগ করছি, এটাও একটা যা। এখন কথা হচ্ছে তাহলে ভাই ব্যাস কোনটা, ব্যাস হচ্ছে ওই সকল যা যে যাগুলা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ব্যাস কোনগুলা, ওই সকল যা যে যাগুলা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। সো বৃত্তের কেন্দ্র ও, তাহলে এখানে এসি কি, এসি কে আমরা ব্যাসও বলতে পারি, এসি কে আমরা কি বলবো, ব্যাসও বলবো, এসি কে কি বলবো, ব্যাসও বলবো। এসি কে আমরা কি বলবো, এই যে এসি, এসি যে রেখাটা এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, সো এসিটা হচ্ছে জ্যাও বলবো আবার ব্যাসও বলতে পারবো, ঠিক আছে। সো ওকে আমরা আদর করে বেশি বলবো। আর এখানে যে এ বিটা আছে ও কি কেন্দ্র দিয়ে গেছে না, তাহলে ওকে ব্যাস বলা যাবে না, ওকে যাই বলতে হবে, ওকে কি বলতে হবে, যাই বলতে হবে, বিসি কেও যাই বলতে হবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার? ওকে, সো আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আসেন, এখন মনে করেন এই যে ওসি যে দূরত্বটা অর্থাৎ ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে আপনারা আর ধরলেন, কি ধরলেন, মনে করেন আর ধরলেন, এই যে আর ধরলেন, আর ধরলেন। তাহলে এখানে ওসি যেটা ব্যাসার্ধ, এই যে দেখেন ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি ধরলেন, আর ধরলেন। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে, ব্যাসের দৈর্ঘ্য কি হবে, সো ব্যাস কি, ব্যাস হচ্ছে এসি, সো এখানে ব্যাস কি, দেখেন ব্যাস, ব্যাস হচ্ছে এসি, এসি, এসিটা হচ্ছে ব্যাস। এবং এসি যেটা, এসি, এসি কে আমরা কি লিখতে পারি, এ ও প্লাস ওসি, কি লিখতে পারি, এ ও প্লাস ওসি। সো এখানে এ ও এই ভ্যালুটাও কি, এই ভ্যালুটারও আর, এই ভ্যালুটার মান কি আর, এই যে ও থেকে এ বিন্দু যেটা ব্যাসার্ধ, আবার ও থেকে ওসিও এটাও ব্যাসার্ধ আর, সো এ ও এটা আর, আবার ওসি এটাও আর, অর্থাৎ টুয়াইস আর, অর্থাৎ এসি যেটা ব্যাস, ব্যাসের ভ্যালু কি পাইছি, টুয়াইস আর। সো ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, ব্যাসের দৈর্ঘ্য কি হবে, টুয়াইস আর, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা কি লিখতে পারি, যে সুতরাং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের কি দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং আমরা কি বলতে পারি, যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা অথবা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ
ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। কেন এগুলা পড়াইতাছি একটু পরে বুঝবেন। মানে আপনাকে সকল যাবতীয় যত এমসিকিউ আছে সকল মানে সবকিছু আমি বেসিক সহকারে এমসিকিউ শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এমসিকিউ তে যখন যাবো দেখবেন ভাই আপনাকে অলরেডি সব করাই ফেলছি। ঠিক আছে, আমি এরকম ভাবে বেসিক পড়াই, জাস্ট একটা জিনিস পড়াইলাম চলে গেলাম এরকম না। একটা জিনিস পড়াইলাম ওইটা থেকে কি কি ম্যাথ আসতে পারে ওইটা জানাই বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে লেখাগুলো ভাই লিখে দিচ্ছি এগুলোর থেকে দেখবেন এমসিকিউ ম্যাথ দিচ্ছে। এই যে লেখা ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, এখান থেকে দেখবেন এমসিকিউ ম্যাথ দিচ্ছে। ঠিক আছে, সামনে আরো স্লাইড আছে বুঝবেন। ঠিক আছে, বুঝবেন। দেখেন তারপর দেখেন আমরা হচ্ছে এই যে এগুলো শেষ হয়েছে, তারপর হচ্ছে আমাদের এই উপপাদ্যটা আছে। সো এই উপপাদ্যটা করার আগে আমরা হচ্ছে কিছু অনুসিদ্ধান্ত আছে এই চ্যাপ্টারের। সো এই অনুসিদ্ধান্তটা একটু দেখি। ঠিক আছে, এই যে দেখেন কিছু কিছু অনুসিদ্ধান্ত আছে। আচ্ছা দেখি, দেখেন কিছু অনুসিদ্ধান্ত আছে, এগুলো আগে দেখবো, তারপর হচ্ছে ভাইয়া উপপাদ্য করাবো। এখানে কি বলছে, বলছে বৃত্তের যে কোনো যা, বৃত্তের যে কোনো যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, বৃত্তের যে কোনো যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। এটা মিনিংটা কি, মিনিংটা এমন কি কি বলতেছে জাস্ট একটু মনে রাখবেন, এগুলা নিয়ে কথা হবে। বলছে এ হচ্ছে বৃত্ত এবং বলছে বৃত্তের যে কোনো যা, সো এখানে একটা জানেন, এই যে জানেন যা নিলেন, বৃত্তের যে কোনো যা এর লম্ব দ্বিখণ্ডক, সো এর লম্ব দ্বিখণ্ডক যদি করেন, অর্থাৎ এর লম্ব দ্বিখণ্ডক যদি করেন তাহলে এটা কি হবে, কেন্দ্রগামী। এটা যদি ও হয়, এটা যদি এ বি, এই যে এটা যদি এ বি ব্যাস হয় এবং সি যদি এ বির মধ্যবিন্দু হয় এবং এর লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এখানে যদি আপনি একটা লম্ব ড্র করেন তাহলে এই রেখাটা ওসি রেখাটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে, এই কথাটাই বলছে এখানে। ঠিক আছে, সো এই হচ্ছে এক নাম্বার হচ্ছে এই কথাটা বলছে। বলছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এমসিকিউর জন্য ট্রিপল স্টার দেন, ট্রিপল স্টার। এমসিকিউর জন্য যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারেন না। সো এ হচ্ছে বৃত্ত, আর একটা সরল রেখা যদি আপনি নেন এখান থেকে, মনে করেন একটা সরল রেখা নিলেন। সো এই যে সরল রেখাটা নিচ্ছি, দেখেন এই সরল রেখাটা এই বৃত্তটাকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। এই যে মনে করেন এটা হচ্ছে এ বিন্দু আর এ হচ্ছে বি বিন্দু। সো দুইয়ের অধিক বিন্দুতে সে ছেদ করতে পারবে না। যে কোনো একটা বৃত্তকে, একটা সরলরেখা যে কোনো একটা বৃত্তকে যে কোনো সর্বোচ্চ মানে দুইটা বিন্দুতে কি করতে পারবে, ছেদ করতে পারবে, এর বেশি ছেদ করতে পারবে না। সো এই ছিল 2 নাম্বার অনুসিদ্ধান্তের ব্যাখ্যা। তারপর দেখেন বৃত্তের বেশি বৃহত্তম যা, এটা হচ্ছে আমরা প্রমাণও করব। এটা কি করবে, এটা প্রমাণই করতে হবে। সো এ হচ্ছে একটা বৃত্ত, এবং মনে করেন এ হচ্ছে একটা ব্যাস এবং এ হচ্ছে একটা যা। এটা ব্যাস কেন, কারণ এটা মূল বিন্দু দিয়ে গেছে। সো এ বি হচ্ছে ব্যাস, সিডি হচ্ছে যা। সো এ বি হচ্ছে ব্যাস, সিডি হচ্ছে যা। সো আমরা কি বলতেছি যে বৃত্তের বেশি বৃহত্তম যা, অর্থাৎ আমরা বলতেছি যে এ বি বিগার দেন সিডি। এটা হচ্ছে প্রমাণই করব আমরা। ঠিক আছে, সামনে আমরা প্রমাণই করবো। এটা হচ্ছে 3 নাম্বার অনুসিদ্ধান্তের ব্যাখ্যা। তারপরে দেখেন 4 নাম্বার কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তার সমকোণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। এমসিকিউর জন্য স্টার মার্ক করেন। ভাইয়া যা বলবো দেখবেন এক্সামে যাবেন দেখবেন এগুলার থেকে চলে আসছে। ঠিক আছে, অনেকে কোয়েশন হ্যাকারও বলেন। আচ্ছা যাই হোক ভাই, আমি এত বড় হইছি না যে কোয়েশন হ্যাক করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ হয়তো বা এক্সপিরিয়েন্সে অনেক বছর পড়াই তো, সো এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোটামুটি। সো বোঝা যায় যে আসলে কোন কোন জায়গা থেকে এমসিকিউ দিতে পারে। সো এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তার সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যায়। অর্থাৎ এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, এই যে দেখেন এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি এবং এই সমকোণী ত্রিভুজকে এই যে আমরা এই অতিভুজটা দেখতে পাচ্ছি, এই অতিভুজকে আমরা ব্যাস ধরলাম, তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা কি করতে হবে, এই রেখাকে অর্ধেক করতে হবে, তাহলে আমরা কি পাবো, ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টকে, এই যে দেখেন এই পয়েন্টকে অর্ধেক করলে এই যে এই পয়েন্টকে আমরা কি বলতেছি, দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কেন্দ্র করে এখন কি করব, বৃত্ত ড্র করব। সো এই বৃত্তটা কিরকম হবে জানেন, এই যে দেখেন এই 3টা বিন্দু দিয়ে যাবে। আপনি ড্র করে দেখেন, তাহলে এমন বৃত্ত হবে যে বৃত্তটা হচ্ছে এই 3টা বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, সো এটাকে বলতেছে যে সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, সো কি হবে, সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। সো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখবেন যে সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যায়।
ঠিক আছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। সো এ হচ্ছে 4 নম্বর অনুসিদ্ধান্তের ব্যাখ্যা। তারপর কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত বলবো, একটু ওয়েট করেন। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, জাস্ট মনে রাখেন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, এগুলো ব্যাখ্যা আসবে। এখন আসেন, এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে এই উপপাদ্যটা আমরা শেষ করব। ঠিক আছে, দেখেন এই উপপাদ্যটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। এখানে কি বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপপাদ্য এবং এই উপপাদ্য আমরা সলভ করব। সো উপপাদ্য আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি, সর্বপ্রথম হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন লাগবে, তারপর হচ্ছে আমরা চিত্র ড্র করব, তারপর হচ্ছে অঙ্কন লাগবে, দেন হচ্ছে প্রমাণ। ঠিক আছে, সো আমরা কি কি করা লাগে আমি এই জিনিসটা আগে বলি, যে আমরা হচ্ছে উপপাদ্য, ঠিক আছে, উপপাদ্যের জন্য কি কি লাগে। সো আমরা হচ্ছে এই স্লাইডটি একটু কপি করে নিই, তাহলে হচ্ছে ভালো হয়। ওকে, কপি করলাম। এখন আগের স্লাইডে চলে যাই। এখন আসেন, এই যে এখন প্রথমত কথা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য দেখেন, উপপাদ্যর ক্ষেত্রে কি কি লাগে, মানে আপনি কিভাবে উপপাদ্য লিখবেন। সর্বপ্রথম আপনি হচ্ছে বিশেষ নির্বাচন লিখবেন, বিশেষ নির্বাচন, কিংবা আপনি হচ্ছে টোটাল লেখাটা লিখে দিই যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লিখবেন। তারপর হচ্ছে চিত্রটা ড্র করবেন। এই যে মনে করেন এরকম যে চিত্র ড্র করেন, এই যে চিত্রটা ড্র করবেন আর কি, মানে চিত্র চিত্র দেন হচ্ছে নিচে লিখবেন অঙ্কন, তারপর লিখবেন প্রমাণ। এই যে প্রমাণ কিরকম, এই যে ধাপ 1, ধাপ 2, এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে উপপাদ্য। মনে থাকবে এই ফরম্যাটে লিখতে হবে। এই হচ্ছে আপনার খাতার যে পেজটা তো এরকম থাকবে। ঠিক আছে, উপপাদ্য এখানে লেখা দরকার নেই, জাস্ট আমি মানে বোঝানোর জন্য উপপাদ্য লিখছি। সো আপনি এই যে প্রথমে বিশেষ নির্বাচন, যে এত নং প্রশ্নের উত্তরে লেখার পর লিখবেন বিশেষ নির্বাচন, তারপর চিত্রটা লিখবেন। এখানে আবার চিত্র বাংলা লেখা লিখে না, জাস্ট চিত্রটা লিখবেন আর কি। এখানে যে চিত্রটা, এটার নিচে বিশেষ নির্বাচন লেখার পর এর নিচে চিত্রটা লিখবেন, এর নিচে হচ্ছে অঙ্কন লিখবেন, এরপর হচ্ছে প্রমাণগুলো লিখবেন। সো ভাইয়া এই লেখাটা এখানে কেন লিখা দিছি, কারণ হয়তো বা বায়ার চিত্র দেখবেন এই অংশে লিখছি, কিন্তু বাংলা লেখাগুলো এখানে লিখতেছি, কিন্তু এক্সামে আপনি এই ফরম্যাটে লিখতে হবে, কারণ আমার জায়গা কম। ঠিক আছে, আমি যদি এখানে বিশেষ নির্বাচন লিখি তারপর চিত্র লিখি, মানে নিচে জায়গা নেই, জায়গা শর্ট, সেজন্য ভাইয়া আগেই দেখাই দিলাম যে এই ফরম্যাটে প্রথম হচ্ছে আমরা বিশেষ নির্বাচন লিখবো, তারপর চিত্রটা লিখবো, তারপর হচ্ছে অঙ্কনটা লিখবো, তারপর প্রমাণ ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এরকম ভাবে লিখবো। ঠিক আছে, সো এই হচ্ছে উপপাদ্য, আমরা এইভাবে লিখতে হবে। সো এখন আসেন আমরা হচ্ছে যে প্রথম যে কোয়েশনটা ছিল, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। সো আমরা হচ্ছে একটা বৃত্ত ড্র করব। এ হচ্ছে আমার একটা বৃত্ত। ওকে, সো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এ হচ্ছে এটা বৃত্তের কেন্দ্র ও। সো বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যা। সো ব্যাস ভিন্ন কোন যা কোনটা, এ হচ্ছে আমার ব্যাস ভিন্ন একটা যা, এই হচ্ছে আমার ব্যাস ভিন্ন যা, এটা হচ্ছে ব্যাস না, এটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা যা। সো ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। সো মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এই যে দেখেন, ঝামেলা করতেছে কেন, দাঁড়ান, হ্যাঁ এই তো হয়ে গেছে। সো এই যে দেখেন মধ্যবিন্দু সংযোগ রেখাংশ মানে কি, মানে এটা হচ্ছে মনে করেন এবি যা। সো এবি জায়ের মধ্যবিন্দু হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, সো এখানে বলছে এই এবি জায়ের মধ্যবিন্দু যে সি বিন্দু, এই সি বিন্দু এবং কেন্দ্রের এই যে সংযোজক রেখাংশ, এটাই বলছে। ঠিক আছে, সো এখানে কি বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যা, এই যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যা যেটা হচ্ছে এবি, এর মধ্যবিন্দু কোনটা, সি, এর মধ্যবিন্দুর যেটা সি এর সংযোজক রেখাংশ অর্থাৎ কেন্দ্র, আর সি বিন্দু অর্থাৎ ও এবং সি বিন্দুর সংযোজক রেখাংশ বলছে ওই জায়ের উপর লম্ব, অর্থাৎ এই জায়ের উপর কি লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে।
এটা লম্ব অথবা এই যে এটা, ঠিক আছে। অর্থাৎ ওসি লম্ব এবি এটা আমাকে প্রমাণ করতে হবে। সো অঙ্কন কি করব, এ ও ও বি যোগ করি, ঠিক আছে, এরকম। সো আসেন আমরা হচ্ছে একটা একটা করে লিখবো। প্রথম হচ্ছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। সো লিখবেন যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি বৃত্তে, ঠিক আছে, এ বি ডি বৃত্তে যে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এবিডি বৃত্তে, এবিডি বৃত্তে এ বি হচ্ছে ব্যাস ভিন্ন যা, এ বি ব্যাস ভিন্ন যা, ঠিক আছে। তারপর কি, সি এ বি এর মধ্যবিন্দু, সি এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তারপর কি, ওসি যোগ করি, ওসি যোগ করি, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আমাকে কি প্রমাণ করতে হবে, যে ওসি লম্ব এ বি, ঠিক আছে, অর্থাৎ এই রেখাটা, ওসি রেখাটা এ বির উপর লম্ব। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে ওসি, এই যে রেখাংশ যার উপর কি লম্ব, তাহলে ওসি লম্ব এ বি, ওসি লম্ব এ বি, তাহলে ওসি লম্ব এ বি, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ ওসি লম্ব এ বি আমাকে প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে কি, অঙ্কন, অঙ্কন, অঙ্কন আমরা কি লিখবো, আমরা হচ্ছে এ ও এবং ও বি যোগ করি, কি করি, এ ও এবং ও বি, এই যে এ ও এবং ও বি যোগ করি, যোগ করি। তারপর আসেন প্রমাণ, প্রমাণ। সো প্রমাণ ধাপ এক, ধাপ এক, ধাপ এক, প্রমাণে চলে আসলাম এখন। সো ধাপ এক, ধাপ একে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে দেখেন এই যে দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ ত্রিভুজ এ সি ও এবং ও সি বি, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, ঠিক আছে। সো ধাপ এক, ধাপ এক আমরা কি করব, যে ত্রিভুজ, ত্রিভুজ এ ও সি, এ ও সি এবং ত্রিভুজ ও সি বি, ও সিবিএ, ও সিবিএ, এই যে ও সিবিএ, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ও এ ইকুয়ালস টু ও বি, ও এ ইকুয়ালস টু বি, এই যে ও এ এবং ও বি পরস্পর সমান। কেন, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, কেন, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আসেন আমরা কি লিখতে পারি, ওসি ইকুয়ালস টু ওসি, কেন, কারণ সাধারণ বাহু, কারণ ওসিটা হচ্ছে এই ত্রিভুজেও আছে ওই ত্রিভুজে আছে, অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যে কমন। সো ওসি ইকুয়ালস টু ওসি, কেন, কারণ সাধারণ বাহু, সাধারণ বাহু, ওসি ইকুয়ালস টু ওসি, কেন, কারণ সাধারণ বাহু। তারপর কি লিখবো, যে এসি ইকুয়ালস টু বিসি, কেন, কারণ আমরা বলে দিছিলাম যে এসি এর মধ্যবিন্দু সি, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে সি, তাহলে সি বিন্দুটা এ বিটাকে দুইটা অংশে ভাগ করবে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, এবং এই দুইটা অংশ পরস্পর সমান, ঠিক আছে। তাহলে এসি ইকুয়ালস টু সিবি, সিবি, ঠিক আছে, কেন, কারণ সিটা হচ্ছে এ বি এর মধ্য বিন্দু, কারণ সিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং, সুতরাং দেখেন তিনটা বাহু পরস্পর সমান, তাহলে এ সিও এবং বিসিও এই দুইটা ত্রিভুজ পরস্পর কি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ ও সিবি, ও সিবি, সো ও সিবি সর্বসম, কেন, কারণ বাহু কোণ বাহু উপপাদ্য, বা বাহু 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 উপপাদ্য, সরি বাহু 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 উপপাদ্য, কারণ তিনটাই বাহু। সো বাহু 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 সর্বসমতা, বাহু 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 সর্বসম, অথবা বাহু 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 উপপাদ্য দেন, বাহু 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 উপপাদ্য,
অর্থাৎ বাহু 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 উপপাদ্য অনুসারে, তাহলে দুইটা ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। তো যেহেতু দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, সুতরাং তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এখানের মধ্যে দেখেন এই কোণের অনুরূপ কোণ কোনটা? এটা। তাহলে অ্যাঙ্গেল ও সি এ এবং অ্যাঙ্গেল ও সি বি, এই দুইটা কি পরস্পর সমান হবে। ঠিক আছে, সো সুতরাং অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি বি। ঠিক আছে, এ হচ্ছে দাপ এক, এ হচ্ছে আমরা দাপ এক লিখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দাপ 2 লিখবো। সো এখানে একটু ইয়ে করে নিই। ওকে, সো এই অংশটা একটু কপি করলাম। এখন হচ্ছে আমরা দাপ 2 লিখবো। দাপ 1 শেষ, এখন হচ্ছে দাপ 2। জাস্ট লাস্টের লাইনটা একটু রেখে দিই। দাপ 2, এখন হচ্ছে ধাপ 2। ধাপ 2 দেখেন, এখন আমরা কি বলতেছি যে ও সি এ এবং ও সি বি, এই দুইটা কোণ পরস্পর সমান। কিন্তু এই যে কোণ দুইটা, এই দুইটা কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ। কেন? কারণ তাদের যে সমষ্টি কত? 180 ডিগ্রি। সো এই যে কোণটা, টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, মানে তারা পরস্পর কি রৈখিক যুগল কোণ। কিন্তু অ্যাঙ্গেল ও সি এ যে কথা, এ সি ও একই কথা। এ সি ও এবং অ্যাঙ্গেল ও সিবি যে কথা, বিসিও একই কথা। বিসিও, আপনি জাস্ট মিডল যে লেটারটা আছে সি, এই যে দেখেন মিডল লেটারের জায়গায় আছে, মিডল লেটার সি, মিডল লেটারের জায়গায় আছে। সো মিডল যে লেটারটা, এটা হচ্ছে কোণ ইন্ডিকেট করে। ঠিক আছে, সো কোণের জায়গায় কোণই থাকলো। সো কিন্তু অ্যাঙ্গেল এসিও এবং অ্যাঙ্গেল বিসিও কি রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, এবং তাদের পরিমাণ কি? সমান। এবং তাদের যে পরিমাপ, তাদের পরিমাপ সমান। তাদের পরিমাপ কি? সমান। এখন দুইটা কোণের দেখেন, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এবং তাদের প্রত্যেকটার মান পরস্পর সমান। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল কোণ চিন্তা করি, তাহলে এই কোণের মান কত হবে? 180 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি। কোণের মানও কি হবে? 180 ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? ডিরেক্ট লিখে দিবেন। সুতরাং অ্যাঙ্গেল ডিরেক্ট লিখে দিবেন, অ্যাঙ্গেল এসিও ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিও ইকুয়ালস টু কত? এক সমকোণ। সুতরাং আমরা কি লিখতে পারি? যে ওসি লম্ব এবি। সুতরাং ওসি লম্ব এবি শেষ। ওসি লম্ব এবি শেষ। প্রমাণিত। ঠিক আছে, সো এই যে দেখেন, বুঝতে পারছেন কিনা? প্রত্যেকটা উপপাদ্য ভাই এরকম ধরে ধরে ভাইয়া শেষ করাবো, ধরে। ঠিক আছে, সো এখানে একটু কোণদ্বয় লিখে দেন। অ্যাঙ্গেল এসিও এবং অ্যাঙ্গেল বিসিও কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান। ঠিক আছে, সো প্রত্যেকটাই ভাইয়া ধরে শিখাবো। সো এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। বুঝতে পারছি? ভিডিও হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ভিডিও ঠিকঠাক হচ্ছে। ওকে, সো তারপর হচ্ছে আমরা নেক্সট মেতে চলে যাব কিন্তু। ওকে, দেখেন তারপর, সো এগুলো হচ্ছে ভাইয়া করাইছিলাম আগে। এখানে দেখেন, এখানে কি বলছে, এই উপপাদ্যটা দেখেন। মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার বইয়ে যে উপপাদ্যগুলো আছে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে অনেক ইম্পর্টেন্ট। সেজন্য ভাইয়া প্রত্যেকটা ম্যাথ ভাইয়া হচ্ছে উপপাদ্যের প্রত্যেকটা ম্যাথ ইন ডিটেলসে ভাইয়া বুঝাই দিব। ঠিক আছে, কোনো প্যারা নাই। বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে বৃত্তের সকল সমান যা, আমি জাস্ট প্রথমে একটু বুঝাই আসলে কি বুঝাইতে চাইছি। এ হচ্ছে বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে তো অসংখ্য যা থাকতে পারে। সো আপনি হচ্ছে দুইটা যা নিবেন। সো যে দুইটা যা পরস্পর সমান, অর্থাৎ এই যা পরস্পর সমান। সো আমাকে প্রমাণ করতে হবে যে কেন্দ্র যদি ও হয়, সো ও থেকে এই দুইটা জায়ের যে এখানে যদি লম্ব ড্র করেন, সো এটা মনে করেন R1 এবং এটা মনে করেন R2, সাপোজ মনে করেন। সো এখানে কেন্দ্র থেকে এই জায়ের
যে দূরত্ব এটা r1 এবং কেন্দ্র থেকে এই যার দূরত্ব r2, সো আমাকে প্রমাণ করতে হবে r1 = r2, অর্থাৎ সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে মানে বৃত্তের কেন্দ্র থেকে সকল সমান যা পরস্পর সমান, বৃত্তের কেন্দ্র থেকে সকল যা সমদূরবর্তী, ঠিক আছে, এই যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এ বি এবং সিডি এই দুইটা যদি পরস্পর সমান যা হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে r1 = r2, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে AB = CD হলে, AB = CD হলে, অর্থাৎ এই দুইটা যা পরস্পর সমান হলে কেন্দ্র থেকে তারা পরস্পর সমদূরবর্তী। সো দূরবর্তী একটা দূরত্ব r1 আর একটা দূরত্ব r2, তার দ্যাটস মিন এটা যদি হয় আমাকে প্রমাণ করতে হবে r1 = r2। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন এটা হচ্ছে আমরা প্রমাণ করব, জাস্ট বোঝার জন্য ভাই একটু বুঝাই দিলাম আর কি। সো এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব দেখেন, আমরা হচ্ছে সর্বপ্রথম একটা বৃত্ত ড্র করি। এই হচ্ছে আমরা একটা বৃত্ত ড্র করলাম। এখন বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন সমান যা, তাহলে আমাকে কি করতে হবে? সমান যা ড্র করতে হবে। হ্যাঁ, সমান যা ড্র করতে হবে। সো চলেন আমরা সমান যা ড্র করি। এই হচ্ছে একটা যা এবং এই হচ্ছে একটা যা, এই হচ্ছে যা। সো এই হচ্ছে আমার দুইটা যা, এবং এখানের মধ্যে আমি যদি কেন্দ্র নিই, এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে কেন্দ্র। আবার এখানে যে যাটা আছে এটা হচ্ছে এ বি যা, আর এখানে হচ্ছে সিডি যা, সিডি যা। এখন আমরা কি করব, যেহেতু দূরত্ব আমাকে নিতে হবে, সো এ বি ও থেকে এ বির উপর কি ড্র করতে হবে? লম্ব ড্র করতে হবে। তাহলে এগুলা কি ইন্ডিকেট করবে? দূরত্ব ইন্ডিকেট করবে। কি ইন্ডিকেট করবে? দূরত্ব ইন্ডিকেট করবে। ঠিক আছে, দূরত্ব ইন্ডিকেট করবে। এই যে, তাহলে এ বি এর যে মধ্যবিন্দু সেটা এম এবং সিডি এটা কি এন। মানে এখানে আমরা কি করছি আমি একটু বলি, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান যা, দেন হচ্ছে ও থেকে এ বি এর উপর ও এম লম্ব নিছি, এবং ও থেকে সিডি এর উপর ও এন লম্ব নিছি। ঠিক আছে, ও এন কি নিছি? লম্ব নিছি। দেন হচ্ছে অঙ্কন আমরা কি করব? এ ও এবং ও সি যোগ করব। আমাকে প্রমাণ করতে হবে যে, আমাকে কি প্রমাণ করতে হবে? যে ও এন ইকুয়ালস টু ও এম, যে ও এন ইকুয়ালস টু ও এম। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আর আমাকে কি দেওয়া আছে? বলছে বৃত্তের সকল সমান যা, তার মানে এ বি আর সিডি পরস্পর সমান। দ্যাটস মিন এ বি ইকুয়ালস টু সিডি। এই যে তত্ত্বটা এটা আমাকে দেওয়া আছে, কোয়েশন বুঝতে পারছেন? এটা আমাকে দেওয়া আছে। সো বিশেষ নির্বাচন কি হবে আমি একটু বলে দিই, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যা। ঠিক আছে, ও থেকে এ বি ও সিডি যার উপর যথাক্রমে ও এম এবং ও এন লম্ব। তারপর লিখবেন যে এ বি ইকুয়ালস টু সিডি হলে প্রমাণ করতে হবে ও এম ইকুয়ালস টু ও এন। ক্লিয়ার? দেন হচ্ছে অঙ্কন হচ্ছে এ ও এবং ও সি যোগ করি। এখন আসেন প্রমাণ। এখন আসেন কি? প্রমাণ। আসেন প্রমাণ ধাপেক প্রমাণ। সো প্রমাণটা আমরা কিভাবে করব? আমরা যদি এখানে লক্ষ্য করি, যেখানে আমরা কি বলতেছি ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব সিডি। ঠিক আছে, আমরা এখানে কি লিখতে পারি? যে এখানে ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব সিডি, ও এন লম্ব সিডি যেহেতু লম্ব, তাহলে আমরা কি লিখতে পারি? ও এম লম্ব এ বি যেহেতু, সেহেতু আমরা লিখতে পারি যে এ এম ইকুয়ালস টু এম বি। কেন? কারণটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ এম ইকুয়ালস টু এম বি। কথা ক্লিয়ার? এ হচ্ছে কথা। তাহলে আমরা কি লিখতে পারি? যে সুতরাং এ এম ইকুয়ালস টু এম বি, এবং সেম টু সেম ভাবে উপরে কি হয়েছে? ও এন লম্ব সিডি। এই যে ও এন লম্ব সিডি, এই যে ও এন লম্ব সিডি। সো ও এন লম্ব সিডি, তাহলে আমরা কি লিখতে পারি? সিএন ইকুয়ালস টু এনডি, সিএন ইকুয়ালস টু এনডি। কথা কি বুঝতে পারছি? ওকে, তারপর আমরা কি লিখতে পারি? বা আমরা এই লাইন থেকে কি লেখা যায় দেখেন,
এ এম ইকুয়ালস টু এম বি। এখন আমি জাস্ট মানে যদি এম এর ভ্যালুটা চাই, সো এম ইকুয়ালস টু কি লেখা যায়, হাফ অফ এ বি, অর্থাৎ এম হচ্ছে এ বির অর্ধেক লিখতে পারি। সো এ এম ইকুয়ালস টু হাফ অফ এ বি, আর ওই পাশে সি এন ইকুয়ালস টু কি লিখতে পারি, হাফ অফ সিডি, হাফ অফ সিডি। সি এন ইকুয়ালস টু হাফ অফ সিডি, হাফ অফ সিডি। So Cn equals to half of CD. Cn equals to half of CD. So এই গেল একটা অংশ, এতটুকু বুঝতে পারছি, জাস্ট তেমন কঠিন না। কি করছি, m equals to half of AB এবং Cn equals to half of CD করছি। এখন আমাকে দেওয়া আছে কি, AB equals to CD দেওয়া আছে, AB equals to CD। সো ধাপ 2 দেখেন, ধাপ 2 আমাকে কি দেওয়া আছে, AB, অর্থাৎ এখানে লিখবেন, এখানে 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 AB equals to CD, অর্থাৎ বলছে যে বৃত্তের সকল সমান যা, সো এখানে AB এবং CD দুইটা সমান যা ছিল, সেজন্য AB equals to CD। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, হাফ অফ AB, অর্থাৎ উভয় পাশে আমরা কি নিব, হাফ নিব, হাফ অফ CD, হাফ অফ AB equals to হাফ অফ CD, হাফ দ্বারা গুণ করলাম। এখন দেখেন হাফ অফ AB এর ভ্যালুটা কত, AM, হাফ অফ AB এর ভ্যালু কত, M equals to হাফ অফ CD এর ভ্যালু কত, CN, অর্থাৎ AM equals to CN, অর্থাৎ AM equals to CN। এই যে দেখেন, লক্ষ্য করেন, আমরা এই যে am equals to কি, Cn, আমরা কি বলতেছি, am equals to Cn, এই যে এতটুকু। এখন আমরা কি কাজ করব, এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এই যে AOM এবং OCN, এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে। দেন হচ্ছে ধাপ 3, তাহলে আমরা কি করব, যে AMO, যে ত্রিভুজ AMO ও ত্রিভুজ OCN সমকোণী ত্রিভুজদ্বয়ে, সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে AM equals to CN প্রথমে লেখা যায় যে AM equals to CN, কেন, এই যে ধাপ 2 থেকে AM equals to CN। সো সাইডে কি লিখবেন, ধাপ 2 থেকে, ধাপ 2 থেকে তারপর কি লেখা যায়, এই যে প্রথমত লিখছি AM equals to CN, তারপর আমরা কি লিখবো, আমরা হচ্ছে লিখবো OC equals to AO। এই যে OC equals to AO কেন, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, OCও একটা ব্যাসার্ধ, OAও ব্যাসার্ধ, এবং একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, AO equals to OC, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা কি লিখতে পারি, AMO এবং CNO সর্বসম। সুতরাং ত্রিভুজ AMO সর্বসম ত্রিভুজ ONC, যে ONC, কেন, কারণ হচ্ছে দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের, দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো এক বাহু পরস্পর সমান হলে ওই ত্রিভুজটা কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ দ্বয় এবং অপর যে কোনো এক বাহু পরস্পর যদি সমান হয়ে যায়, তাহলে ওই সমকোণী ত্রিভুজদের পরস্পর সর্বসম হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। এবং সাইডে কি লিখে দেবেন, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুর সর্বসমতা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, ঠিক আছে। সো এই অংশটা কপি করেন, ওকে, কপি হয়েছে। এখন হচ্ছে দুইটা সর্বসম আমরা দেখতে পাইছি। সো যেহেতু দুইটা সর্বসম, তাহলে আমরা ধাপ 4, যেহেতু সর্বসম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, তাহলে আমরা লিখতে পারি OM এবং ONO পরস্পর সমান। তো সুতরাং এখানে ধাপ এক্সট্রা না দিয়ে আমরা ডিরেক্ট লিখে ফেলি। সুতরাং OM ইকুয়ালস টু কি লেখা যায়, ON,
ওএন, এই যে যেহেতু সর্বসম, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ পরস্পর সমান হবে। সুতরাং OM ইকুয়ালস টু ON, এই যে সুতরাং OM ইকুয়ালস টু ON। কিন্তু এখানে দেখেন OM এবং ON কি বলেন তো, OM এবং ON, OM এবং ON হচ্ছে ও থেকে, ও বিন্দু থেকে AB এবং CD দূরত্ব ইন্ডিকেট করতেছে। এই যে OM এবং ON হচ্ছে AB এবং CD থেকে কি ইন্ডিকেট করতেছে, দূরত্ব ইন্ডিকেট করতেছে। তাহলে OM ইকুয়ালস টু ON, যেহেতু দূরত্ব ইন্ডিকেট করতেছে এবং তারা পরস্পর সমান, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সকল সমান যা কি সমদূরবর্তী। ঠিক আছে, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যে আমাকে কি প্রমাণ করতে হবে, ON ইকুয়ালস টু M, এই যে OM ইকুয়ালস টু N, OM ইকুয়ালস টু ON। ঠিক আছে, এই জিনিসটা এখানে প্রমাণ হয়ে গেছে। সো এখানে কি লিখবেন যে কিন্তু OM এবং ON কেন্দ্র ও থেকে যথাক্রমে AB এবং CD জাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে এবং আমরা কি দেখতে পারতেছি, তারা পরস্পর সমান। সো সুতরাং কি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সো AB এবং CD জায়ের দূরত্ব নির্দেশ করে। সুতরাং বৃত্তের সকল সমান যা, সুতরাং বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। শেষ। বুঝতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। সো প্রমাণিত। দেখেন বুঝতে পারছেন কিনা ভাই, একদম ধরে ধরে বুঝাচ্ছি। দেখেন বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি? ওকে, তারপর আমরা যদি নেক্সট ম্যাথ দেখি কি বলছে এখানে। দেখেন এখানে একটু লক্ষ্য করেন যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আগেরটার কি উল্টো। আগেরটা ছিল বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। অর্থাৎ আমরা যদি এখানে মনে করেন বিষয়টা এরকম, সাপোজ জাস্ট প্রথমে একটু আইডিয়া দিই, মানে এ হচ্ছে কেন্দ্র। সো এই কেন্দ্র থেকে সমদূরবর্তী, মনে করেন সমান দূরত্ব এটা। সো আপনি যতগুলা যা নিবেন কেন্দ্র থেকে সমদূরবর্তী, যতগুলা যা নিবেন, এই যেখানে AB যা নিলেন, CD যা নিলেন, সো এই জাগুলা পরস্পর সমান হবে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। ঠিক আছে, সো এটা হচ্ছে এখন প্রুভ করব। সো আমরা কিভাবে এটা প্রুভ করা যায় আমরা একটু লক্ষ্য করি। সো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। সো এ হচ্ছে আমার বৃত্ত। সো এই বৃত্তের আমরা হচ্ছে সমদূরবর্তী দুইটা যা নিব। ঠিক আছে, একটা যা দেখি এরকম। তারপর হচ্ছে এখানে একটা কেন্দ্র নিতে হবে, এ হচ্ছে কেন্দ্র O, এবং এখানে হচ্ছে AB CD যা। তারপর সেখানে লম্ব ড্র করতে হবে, এই যে লম্ব ড্র করলাম, লম্ব, এবং এটা হচ্ছে M দিয়ে, এটা দিয়ে N। তারপর হচ্ছে দুইটা যোগ করি। কি কি করছি ভাইয়া বলবো আপনাকে। আগে হচ্ছে চিত্রটা ড্র করি, এবং ভাইয়া যেরকম ভাবে চিত্রটা আঁকছে আপনারা এরকম ভাবে এঁকে ফেলেন। ঠিক আছে, সো কি কি করছি আমি আপনাকে বলি। সো এ হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এ হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD দুইটি যা,
এবং যে জাগুলা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটা যা হচ্ছে এ বি সি ডি। অর্থাৎ আমি বিশেষ নির্বাচনটা এইভাবে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও থেকে সমদূরবর্তী দুইটি যা এ বি এবং সিডি। সো কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে ও এন ইকুয়ালস টু ও এম হলে, অর্থাৎ এখন আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ও এন ইকুয়ালস টু ও এম, অর্থাৎ যেহেতু সমদূরবর্তী এটা হচ্ছে আমাকে দেওয়া আছে, এটা আমাকে কি আছে দেওয়া আছে যে ও এম ইকুয়ালস টু এন, এটা হচ্ছে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, দেওয়া আছে। এবং আমাকে প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, অর্থাৎ এ বি এবং সিডি পরস্পর সমান, এ বি ইকুয়ালস টু সিডি, এ বি ইকুয়ালস টু সিডি। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, করতে হবে। আপনাকে হচ্ছে ধরে ধরে দেখাচ্ছে আসলে মানে কি চাইছি, কি বের করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা ও থেকে এ বি এর উপর লম্ব, লম্ব যোগ করব, ও থেকে এ বি এর উপর ও এম লম্ব এবং ও থেকে সিডি এর উপর ও এন লম্ব যোগ করব। তাহলে ও এম এবং ও এন কি ইন্ডিকেট করতেছে, যে বৃত্তের কেন্দ্র থেকে তাদের দূরত্ব ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। তারপর অঙ্কনে কি লিখবো, যে এ ও এবং ও সি যোগ করি, এ ও এবং ও সি যোগ করি। এখন আসেন প্রমাণ, 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 এই যে প্রমাণ, প্রমাণ ধাপ এক, ধাপ এক, ধাপ এক। সো ধাপ এক আমরা কি লিখবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ও এম লম্ব এ বি, কারণ আমরা হচ্ছে আমরা যখন ড্র করছি তখন আমরা বলে দিছি যে এখানে ও এম লম্ব এ বি, ঠিক আছে। সো এটা হচ্ছে লম্ব ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব সিডি। সো এখানে ধাপ এক আমরা কি লিখছি, যে এখানে, এখানে ও এম, ও এম লম্ব এ বি এবং এবং ও এন লম্ব সিডি, ও এন, ও এন লম্ব সিডি। সো এখানে কি ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব সিডি। সো সুতরাং, সুতরাং আমরা কি বলতে পারি, যেহেতু লম্ব সেহেতু এ এম ও এবং ও এন সি দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং সুতরাং আমরা কি লিখতে পারি, যে এ এম ও, এ এম ও এবং যে ত্রিভুজ, সুতরাং কি ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ এম ও এবং ত্রিভুজ, ত্রিভুজ ও এন সি, ও এন সি উভয়, উভয় কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, উভয় কি, উভয় হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। যে ও এম এবং ও এন সি দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, উভয়টা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন হচ্ছে এই দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আমরা দেখলাম। এখন হচ্ছে এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যে ধাপ দুই, ধাপ দুই, ধাপ দুই, যে ত্রিভুজ এ এম ও ও ত্রিভুজ ও এন সি এ আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এখানের মধ্যে আমার দেওয়া আছে অলরেডি ও এন ইকুয়ালস টু এম, অর্থাৎ ও এন এবং ও এম পরস্পর সমান, কারণ ও থেকে সমদূরবর্তী যা। সো ও এন এবং ও এম হচ্ছে পরস্পর সমান। সো ও এন ইকুয়ালস টু ও এম, ও এম, ঠিক আছে। ও এন ইকুয়ালস টু ও এম, কারণ এটা আমার দেয়াই ছিল। তারপর কি, তারপর হচ্ছে ও সি ইকুয়ালস টু ও এ, এই যে ও সি ইকুয়ালস টু ও এ, ও সি ইকুয়ালস টু ও এ, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ও সি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ এবং একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, সো সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ ও এন সি, কেন, কারণ উভয়টা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে আচ্ছা, ত্রিভুজ এম ও ত্রিভুজ ও এন সি সমকোণী ত্রিভুজে, এটা এই লেখাটা লেখা দেন, যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে, যেহেতু উভয়টা সমকোণী ত্রিভুজ, তাহলে দেখেন এখানে ওসি হচ্ছে অতিভুজ, আবার এখানে ও এ ও অতিভুজ। সো এই অতিভুজ দ্বয় পরস্পর সমান এবং তাদের যে কোনো এক বাহু পরস্পর সমান, অর্থাৎ এখানের মধ্যে ও এন এবং ও এম, হ্যাঁ, দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ এবং অপর যে কোনো এক বাহু পরস্পর সমান হলে এই ত্রিভুজ দুইটা কি হবে, এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। আমরা জানি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো এক বাহু পরস্পর সমান হলে ওই ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম হয়ে যায়, ওই ত্রিভুজ দুইটা কি হয়ে যায়, পরস্পর সর্বসম হয়ে যায়। সো এখানে যে যথার্থতা আমরা কি লিখবো, যে সমকোণী ত্রিভুজের,
সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসমতা। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। সুতরাং যেহেতু দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি যে AM এবং CN ও পরস্পর সমান। সুতরাং AM ইকুয়ালস টু CN, তারও কি পরস্পর সমান হবে। সুতরাং AM ইকুয়ালস টু CN হবে। এখন আসেন ধাপ 3। ধাপ 3 কি লেখা যায় দেখেন। ধাপ 3 আমরা কি লিখতে পারি, এখানের মধ্যে কেন্দ্র হচ্ছে O, কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর কি ড্র করছি, লম্ব ড্র করছি, অঙ্কনের সময় বলে দিছি। সো কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুইটা অংশে ভাগ করে, দুইটা সমান অংশে ভাগ করে। সো এখানে AM ইকুয়ালস টু MB লেখা যায়। হ্যাঁ, AM ইকুয়ালস টু কি MB লেখা যায়, AM ইকুয়ালস টু MB লেখা যায়। সো আলটিমেটলি AM ইকুয়ালস টু যদি MB হয়, তাহলে AM ইকুয়ালস টু কি লেখা যায়, হাফ অফ AB, অর্থাৎ AM হচ্ছে হাফ অফ AB, অর্থাৎ AB এর অর্ধেক। ধাপ 3 আমরা কি লিখবো যে এখানে OM লম্ব AB এবং উপরে কি আছে ON লম্ব CD। সুতরাং আমরা কি লিখতে পারি, যেহেতু OM লম্ব AB, সুতরাং আমরা লিখতে পারি M ইকুয়ালস টু হাফ অফ AB, এবং এখানের মধ্যে ON লম্ব CD, সুতরাং আমরা কি লিখতে পারি CN ইকুয়ালস টু হাফ অফ CD। ঠিক আছে, সো M ইকুয়ালস টু হাফ অফ AB এবং CN ইকুয়ালস টু হাফ অফ CD আমরা লিখতে পারছি। এই যে আমরা লিখতে পারছি। সো এখানে আমরা যথার্থতা কি লিখবো, আমরা লিখবো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। সো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। শেষ। সো এ হচ্ছে ধাপ 3। এখন হচ্ছে আমরা ধাপ 4-এ যাব। সো এই অংশটি একটু কপি হয়েছে, ভালো কথা। তারপর উপর অংশটা মুছাই ফেলি। সো ধাপ 3, এখন হচ্ছে ধাপ 4। আমরা এই যে লাস্ট পর্যায়ে চলে আসছি, ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা আগের স্লাইডে যদি দেখি, আমরা এখানে কি পাইছিলাম, M ইকুয়ালস টু CN পাইছিলাম, ঠিক আছে। সো ধাপ 4, এখন কি M ইকুয়ালস টু, এই যে এখানে AM ইকুয়ালস টু কি পাইছিলাম, CN, ঠিক আছে। ধাপ 2-এ M ইকুয়ালস টু CN পাইছি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, M এর ভ্যালুটা বসান, যে M এর ভ্যালু কত, হাফ অফ AB ইকুয়ালস টু CN এর ভ্যালুটা বসান হাফ অফ CD। সুতরাং হাফ বাদ দেন, AB ইকুয়ালস টু CD। এই যে দেখেন, আমাকে কি প্রমাণ করতে হবে, AB ইকুয়ালস টু CD। এই যে প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। সো সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। শেষ। প্রমাণিত। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন তো বোঝা গেছে কিনা, বুঝতে পারছেন কিনা। খুবই সহজ ছিল, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলা চলে আসবে, কিন্তু ডিরেক্ট চলে আসবে, ডিরেক্ট।
ভিডিও হচ্ছে ঠিকঠাক? ঠিক আছে। সো তারপর হচ্ছে আমরা এই যে দেখেন অনুশীলনীর কোয়েশন আছে বায়া সলভ করাবো, ঠিক আছে? অনুশীলনী কোয়েশন বায়া হচ্ছে সলভ করাবো, একটু ওয়েট করেন। আগে হচ্ছে আমরা এই যে বৃত্তচাপ সম্পর্কে জানি, মানে আমরা হচ্ছে অনুশীলনী কোয়েশনটা একটু পরে স্টার্ট করব। দেন হচ্ছে 8.3-এরও অনুশীলনী একটু পরে স্টার্ট করবো। 8.1, 8.2, 8.3 এই তিনটা চ্যাপ্টারের অনুশীলনী একসাথে শেষ করব। সো আগে হচ্ছে আমরা এই বেসিকগুলো জানি, ঠিক আছে? আমরা হচ্ছে এই বেসিকগুলো আমরা জানবো এখন, বেসিকগুলো জানবো। এখানে বলছে যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। সো এখানে আমার টপিকটা ছিল যে বৃত্তচাপ, বৃত্তচাপ টপিকটা ছিল। সো বৃত্তচাপ জিনিসটা কি? সো বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধি অংশকে কি বলে? চাপ বলে। অর্থাৎ আমি হচ্ছে এ হচ্ছে আমার বৃত্ত, এই বৃত্তের দুইটা বিন্দু নিব। সো এ হচ্ছে বিন্দু, একটা বিন্দু, বি হচ্ছে একটা বিন্দু। সো এই দুইটা বিন্দুর দেখেন পরিধির যে অংশটা, মাঝখানের যে অংশটা কি বলছে? পরিধির দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে। সো এখানকার পরিধির অংশ কি? এ বি, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। আবার এখানে পরিধির একটা অংশ হচ্ছে এই যে এটা এ আর বি, যদি বলি এ আর বি, এ হচ্ছে পরিধির একটা অংশ। সো এটাও একটা বৃত্তচাপ, এই হচ্ছে চাপ। এখন এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এখানে দুইটা চাপ গঠিত হয়েছে। একটা হচ্ছে নিচের অংশ দেখেন এ বি, আরেকটা হচ্ছে এ আর বি। তাহলে কোন অংশটা বড়? উপরের অংশটা বড়, নিচের চাপটা কি? ছোট। সো যে চাপটা ছোট ওইটাকে উপচাপ বলে। এটাকে কি বলে? উপচাপ। এটা হচ্ছে উপচাপ, উপচাপ। একটু পর দেখবেন এটা নিয়ে অনেক কিছু শিখাবো, অনেক কিছু শিখাবো। আর উপরে যে চাপটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে? অধিচাপ। এটাকে কি বলে? অধিচাপ। এই যে অধিচাপ, ঠিক আছে? এই হচ্ছে চাপ। আচ্ছা এখন আসেন, এখন আসেন এই যে বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ কি? এখানে কি বলা আছে? বৃত্তের দুইটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলে। এদের মধ্যবর্তী কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলে। বৃত্তের দুইটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে, এদের মধ্যবর্তী কোণকে কি বলে? বৃত্তস্থ কোণ বলে। এদের মধ্যবর্তী কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলে। এদের কি বলে? মধ্যবর্তী কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলে। সো এখন দেখেন এটা কি বলছে। আপনি হচ্ছে দুইটা যা নিবেন, অন্য কালার নেই, এই যে দুইটা যা নিছেন, একটা হচ্ছে এসি যা আর একটা হচ্ছে বিসি যা। এই দুইটা যা বৃত্তের উপর একটা বিন্দু আছে, যে বিন্দুটা সি বিন্দু, এই সি বিন্দুতে কি করতেছে? ছেদ করতেছে। এই যে সি বিন্দুতে কি করতেছে? ছেদ করতেছে। তাহলে এই যে কোণটা, এই যে কোণটা, এটাকে আমরা কি বলতেছি? বৃত্ত অন্তর্লিখিত কোণ, এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা কি? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটাকে কি বলে? বৃত্তস্থ কোণ বলে, ঠিক আছে? এটাকে কি বলে? বৃত্তস্থ কোণ বলে। অর্থাৎ বৃত্তের দুইটি যা বৃত্তের উপর কোনো বিন্দুতে যখন ছেদ করে তখন তারা যে বিন্দু, যে কোণটা ক্রিয়েট করে ওইটা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তারপর একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপ খণ্ডিত করে কোণটি সেই চাপের উপর দণ্ডায়মান এবং খণ্ডিত চাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত বলা হয়। ভাই কি লেখছে কিছু বুঝি নাই। দেখেন আমি আপনাকে বলি, এখানে দুইটা চাপ গঠিত হয়েছে, এখানে দুইটা চাপ আছে। একটা চাপ হচ্ছে এ বি যে চাপটা, অথবা এ পি বি যে চাপটা, এ হচ্ছে একটা চাপ। আরেকটা চাপ হচ্ছে এসিবি চাপ, এসিবি চাপ। এখন এখানে যদি আমি আপনাকে বলি এপিবি চাপটা আপনি কাউন্ট করেন, গণনা করেন, তাহলে এপিবি চাপটা আপনি কাউন্ট করলেন, তাহলে এই এপিবি সাপেক্ষে, এই এপিবি সাপেক্ষে এসিবি যে চাপটা আছে এটাকে অনুবন্ধী চাপ বলে। এপিবি সাপেক্ষে আমি যদি আপনাকে বলি আপনি এসিবি চাপ কাউন্ট করেন, তাহলে এই উপরের চাপের সাপেক্ষে নিচের চাপটা হচ্ছে অনুবন্ধী চাপ হয়ে যাবে গা, ঠিক আছে? এখন এই লেখাটা কি বলছে আমি আপনাকে একটু বলি। এই লেখাটা কি বলছে, বইয়ের মধ্যেই ছিল। সো এই লেখাটা বলছে এরকম, আপনি একটা চাপের উপর কি করলেন? বৃত্তস্থ কোণ ড্র করলেন। সো এই বৃত্তস্থ কোণটা কোথায় অবস্থিত হবে? বৃত্তস্থ কোণটা যে চাপের উপর আপনি বৃত্তস্থ কোণটা ড্র করছেন ওই চাপের
অনুবন্ধী চাপে সে বৃত্তস্থ কোণটা কি হবে অন্তর্লিখিত হবে, ঠিক আছে, যে অন্তর্লিখিত হবে, ঠিক আছে, অন্তর্লিখিত হবে। তাহলে এখানে চাপ হচ্ছে এপিবি এবং এই চাপের উপর আপনি বৃত্তস্থ কোণ ড্র করছেন, তাহলে এই বৃত্তস্থ কোণ কি অ্যাঙ্গেল এসিবি, আর এই অ্যাঙ্গেল এসিবিটা হচ্ছে এই এপিবি চাপের অনুবন্ধী চাপ। অনুবন্ধী চাপ তাহলে কোনটা হবে এসিবি, এই চাপের দেখেন অন্তর্লিখিত হয়েছে, যে এর ভিতরে কি হয়েছে গঠিত হয়েছে, এর ভিতরে কোনটা গঠিত হয়েছে, এই জিনিসটাই বলছে। তারপর এখানে দেখেন কি বলছে, বলছে এপিবি ও এসিবি একে অপরের অনুবন্ধী চাপ। এই যে এখন যে কথাটা বলছে, এই যে এখানে এপিবি যে চাপ এবং এসিবি যে চাপটা তারা পরস্পর কি অনুবন্ধী চাপ। সো অনুবন্ধী চাপ, সো এখান থেকে ভাইয়া অনেক এমসিকিউ শিখাবো, জাস্ট এই লাইনটা মনে রাখবেন। তারপর এখানে একটু দেখেন কি লেখা আছে, যে চিত্রে বৃত্তস্থ কোণটি এপিবি, এই যে এপিবি চাপের উপর দণ্ডায়মান এবং এসিবি চাপের অন্তর্লিখিত হয়েছে। এই যে এপিবি চাপের উপর দণ্ডায়মান হয়েছে এবং এসিবি যে চাপটা আছে এই চাপে অন্তর্লিখিত হয়েছে। দেখেন এই চাপে অন্তর্লিখিত হয়েছে, মানে এপিবির উপর দাঁড়ায় আছে এই চাপটা, এই যে এই চাপটা এপিবির উপর চাপটা দাঁড়ায় আছে, কি দাঁড়ায় আছে, এই কোণটা দাঁড়ায় আছে, বৃত্তস্থ কোণটা দাঁড়ায় আছে কার উপর, এপিবি চাপের উপর বৃত্তস্থ কোণটা দাঁড়ায় আছে এবং অন্তর্লিখিত হয়েছে এসিবি যে চাপটা, এর ভিতরে কি হয়েছে অন্তর্লিখিত হয়েছে। আবার বলতেছি, দেখেন এখানে এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ, সো এই বৃত্তস্থ কোণটা হচ্ছে এপিবি চাপের উপর দণ্ডায়মান, মানে দেখেন এটার উপরে হচ্ছে বৃত্তস্থ কোণটা আছে এবং এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর অন্তর্লিখিত হয়েছে, কোন চাপের ভিতরে অন্তর্লিখিত হয়েছে, যে এসিবি এই চাপের ভিতরে অন্তর্লিখিত হয়েছে, এই জিনিসটা বলছে। আসেন এই যে এমসিকিউ ভান্ডার এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ ভান্ডার। সো এখন আসেন এখানে হচ্ছে আমরা উপচাপ অধিচাপ শিখেছি। সো উপচাপ কোনটা এখানে যদি বলি এপিবি হচ্ছে উপচাপ, কারণ এটা ছোট চাপ, আর এখানে বড় চাপ হচ্ছে এসিবি, এটা হচ্ছে বড় চাপ, মানে এটা হচ্ছে অধিচাপ। সো এখানে প্রথম কোয়েশ্চনটা দেখেন, উপচাপের উপর দণ্ডায়মান কোণ, উপচাপের উপর, হ্যাঁ, উপচাপের কি বলছে উপর, উপচাপের উপর। সো এই হচ্ছে আমার উপচাপ, এপিবি হচ্ছে আমার উপচাপ, এই যে এই হচ্ছে আমার উপচাপ। সো এর উপর আপনি একটা বৃত্তস্থ কোণ ড্র করছেন, অর্থাৎ এই চাপের উপর একটা বৃত্তস্থ কোণটা এটা, তাহলে এই কোণটা দেখেন কিসের মতো লাগে, সূক্ষ্ম কোণ। এই কোণটা কি হবে সূক্ষ্ম কোণ কি হবে সূক্ষ্ম কোণ, এই যে সূক্ষ্ম কোণ। তারপর আসেন অধিচাপের উপর দণ্ডায়মান কোণ। সো অধিচাপের উপর, সো অধিচাপ কোনটা এসিবি, সো এর উপর যদি কোন বৃত্তস্থ কোণ ড্র করেন কিরকম হবে, এরকম হবে, অর্থাৎ এই বৃত্তচাপের উপর, সো এই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা হবে, যে এখান থেকে আপনি এরকম ভাবে একটা বৃত্তচাপ ড্র করবেন। সো এই হবে বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপটা হবে এমন, কালার অন্য কালার নেই, অর্থাৎ এখানের মধ্যে আমরা যদি বলি এই যে বৃত্তচাপ এটা কি, এটা হচ্ছে অধিবৃত্তচাপ। সো এই অধিবৃত্তচাপের উপর যে কোণটা বৃত্তস্থ কোণ কোণটা অ্যাঙ্গেল এ পিবি এবং এই কোণটা দেখেন স্থূলকোণ, এই কোণটা হচ্ছে স্থূলকোণ, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। এখন আসেন উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে মানে এখন উপর বলছে না, এখন কি বলছে উপচাপে। সো উপচাপ কোনটা, এটা হচ্ছে উপচাপ, মানে উপচাপে অন্তর্লিখিত কোণ। সো উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটা, এইটাই। যদি বলতো উপর তখন আপনি উপরটা কাউন্ট করতেন। দেখেন এখানে এপিবি হচ্ছে উপচাপ, আপনাকে বলছে প্রথমত উপচাপের উপর অন্তর্লিখিত কোণ। সো উপচাপের উপর কোনটা, এইটা। এখন আপনাকে বলছে উপচাপে, মানে এই যে উপচাপ এর মধ্যেই যে কোণটা এটা বলছে, ঠিক আছে, এই যে উপচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটা, স্থূলকোণ। কি কোণ, স্থূলকোণ। তারপর অধিচাপে অন্তর্লিখিত কোণ, সো অধিচাপ কোনটা, এই হচ্ছে অধিচাপ। এখন বলছে এই এর ভিতরে মানে অধিচাপের ভিতরে কোণ, সো অধিচাপের ভিতরে যে এটা অধিচাপের ভিতরের কোণ, অধিচাপে যে কোণটা এটা কি হবে, তাহলে অধিচাপের ভিতরের কোণ, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এটা কি হয়ে যাবে সূক্ষ্ম কোণ। বুঝতে পারছি, এই যে সূক্ষ্ম কোণ কি হবে সূক্ষ্ম কোণ। সো কোণটা উপরে বলতেছে
কোনটা ভিতরে বলতেছি এটা বুঝতে হবে, মানে অধিচাপে বলতে অধিচাপের ভিতরে যে অধিচাপের ভিতরে যে কোনটা, এই যে দেখেন সূক্ষ্মকোণ, এই কোনটা কি সূক্ষ্মকোণ। উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। দেখেন এটা কি কোয়েশন, কি বলছে দেখেন, উপচাপের অনুবন্ধী চাপে, উপচাপ কোনটা, উপচাপ এটা, সো এর কি এর অনুবন্ধী চাপ, সো উপচাপের অনুবন্ধী চাপ কোনটা, অধিচাপ উপরটা। তো এই চাপে কি বলছে, এই চাপে যে অনুবন্ধী চাপে মানে অধিচাপে, অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হয়, এই যে দেখেন অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, এই যে কোণটা অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। দেখছেন এরকম কোয়েশ্চেন মেরা দিব, সূক্ষ্মকোণ। সো এটা কি বলছে আমি আবার বলি, উপচাপের অনুবন্ধী চাপে, সো উপচাপ এটা, উপচাপ এটা, সো উপচাপের অনুবন্ধী চাপ কোনটা, অনুবন্ধী চাপ হচ্ছে উপরটা, সো উপরটা কি অধিচাপ, আর বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটা, সো অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। যদি বলতো অধিচাপের উপর, উপর যদি বলতো তাহলে স্থূলকোণ এটা উপর, দেখেন এই চাপের উপরের কোণ হচ্ছে এটা, আর ভিতরের কোণ এটা। সো বলছে ভিতরের যে উপচাপে, চাপে যদি উপর কথাটা যদি না উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে ভিতরে বলছে, ভিতরে বলছে। তো উপচাপে, সো উপচাপের মানে যে কোণটা এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি বলতো উপরে, সো এই চাপের উপরে, তাহলে দেখেন এই কোণটা হচ্ছে উপরে, সো এটা স্থূলকোণ হয়ে যেত তখন। তো উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কি সূক্ষ্মকোণ। এই হচ্ছে কাহিনী। দেখেন অনেক এমসিকিউ, মানে 100 এমসিকিউ শেষ হয়ে গেছে, 100 এমসিকিউ শেষ হয়ে গেছে, বিশ্বাস হয়? দেখেন আপনি হচ্ছে জাস্ট এমসিকিউ দেখেন তাহলে বুঝবেন যে নাফি ভাই কি পড়াইছে। তারপর দেখেন কেন্দ্রস্থ কোণ। সো এখানে কি বলছে, একটি কোণকের শীর্ষবিন্দু, একটি কোণের, কোণকের না একটি এটা একটি কোণকের, একটি কোণের শীর্ষবিন্দু, এটা কোণের দিয়ে তাহলে সুন্দর হয়, একটি কোণের, ঠিক আছে, একটি কোণের, একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে তাকে আমরা কি বলি, কোনটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, এবং কোনটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তার দণ্ডায়মান বলা হয়। মানে কি বলছে আমি বলি, এ হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে মানে আমি একটা কোণ নিব। এখন দেখেন এই যে কোণটা, কোণের মাথাটা দেখেন, শীর্ষবিন্দু দেখেন, কোণের শীর্ষবিন্দু দেখেন বৃত্তের কেন্দ্রে অবস্থিত। সো কোনো কোণের শীর্ষবিন্দু যখন কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তখন এই কোণটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি, এই কোণটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি, এই কোণটাকে আমরা কি বলি, কেন্দ্রস্থ কোণ বলি, ঠিক আছে। এই কোণটাকে আমরা কি বলি, কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন, কারণ এই যে কোণটা, এই কোণের শীর্ষবিন্দু ও পয়েন্ট এবং যা হচ্ছে বৃত্তের কেন্দ্র ওতে অবস্থিত, সো এ হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। আসেন, একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে উপপাদ্যটা দেখেন আমাকে কি বলছে, দেখেন কি বলছে আপনাকে আমি বুঝাই। আমি হচ্ছে আগে চিত্রটা ড্র করি। এই হচ্ছে আমার বৃত্ত, বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ, সো একটা চাপ নিতে হবে, মনে করেন এই যে এবি চাপ। সো একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রটা হচ্ছে একটু উপরে হবে, মধ্যে মাঝখানে। সো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, সো এখানে একটা কেন্দ্রস্থ কোণ ড্র করতে হবে। সো এখানে একটা কেন্দ্রস্থ কোণ ড্র করতে হবে, এটা অন্য কালার নেই। এই যে কেন্দ্রস্থ কোণ নিলাম। সো বলছে এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেখানে একটা বৃত্তস্থ কোণও ড্র করতে হবে। সো দেখেন বৃত্তস্থ কোণের কি কি বলছে, বৃত্তের উপপাদ্য, হ্যাঁ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। সো এই হচ্ছে আমার সেই, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ
আর এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। সো এগুলো নামকরণ করেন। সো এটা হচ্ছে এ ও বি, যেটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এ সি বি যেটা এ সি বি এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, সো আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও বি অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো বৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি। সো তার কি দ্বিগুণ? এই যে অ্যাঙ্গেল এসিবি, এই যে এই কোণটা, এই হচ্ছে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি। এ ও বি হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এসিবি, এই কোণের দ্বিগুণ। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো এটা প্রমাণ করার জন্য আমি কি করব? আমি হচ্ছে সি থেকে ও বিন্দু দিয়ে যাই। হ্যাঁ, এমন ভাবে একটা কি নিব? রেখা নিব। এমন ভাবে কি নিব ভাই? একটা রেখা নিব। এই যে, এই যে। সো এটা হচ্ছে সিএফ রেখা। দেন এটা কি রেখা? সিএফ রেখা নিলাম। ঠিক আছে, সো এখন আমরা প্রমাণ করব। সিএফ রেখা নিলাম, এখন আমরা প্রমাণ করব। প্রমাণ। ধাপ 1। সো এখন হচ্ছে আমরা প্রমাণ করব। ঠিক আছে, সো দেখেন এখানের মধ্যে যে ত্রিভুজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়টা ত্রিভুজ গঠিত হয়েছে? দুইটা ত্রিভুজ। একটা হচ্ছে এসিও ত্রিভুজ আর একটা হচ্ছে বিওসি। এই দুইটা ত্রিভুজ গঠিত হয়েছে। হ্যাঁ, সো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানের মধ্যে এসিও এই ত্রিভুজের বহিস্থ যে কোণটা, বহিস্থ কোণ কোনটা? এ ও এফ। এই যে এই বহিস্থ কোণ যদি চিন্তা করি, সো আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টির সমান। ঠিক আছে, সো ধাপে, সো ত্রিভুজ, ত্রিভুজ কি এটা? এ ও সি, এ ও সি এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল, বহিস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও এফ, অ্যাঙ্গেল এ ও এফ ইকুয়ালস টু অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। সো বহিস্থ কোণ হচ্ছে, এটা বহিস্থ কোণ ইকুয়ালস টু কি? অ্যাঙ্গেল ও সি এ অথবা এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি এ ও, সি এ ও, সি এ ও। অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। ঠিক আছে, এটা আমরা জানি। সো ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ হচ্ছে এরকম, বহিস্থ কোণ অ্যাঙ্গেল এ ও এফ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। সো সাইডে লিখে দিতে পারেন যে কোন ত্রিভুজের, লিখে দিবেন যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। সো কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, এটা আমরা কি করছি? বুঝতে পারছি। সো এখানের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন কেন ভাই? কারণ এখানে ওসি আর ও এ পরস্পর সমান। কেন সমান? কারণ ওসি আর ও এ হচ্ছে এই ত্রিভুজের দুইটা ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। সো একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি হয়? পরস্পর সমান হয়। ঠিক আছে, সো এখানের মধ্যে আমরা কি লিখতে পারি? যে ধাপ 2, ধাপ 2, ধাপ 2 আমরা লিখবো যে এ ও সি ত্রিভুজে, এই যে এ ও সি ত্রিভুজে, এ ও সি ত্রিভুজের, এই যে এ ও সি ত্রিভুজের ও সি ইকুয়ালস টু ও এ, ও সি ইকুয়ালস টু ও এ। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। সো এই দুইটা বাহু যেহেতু পরস্পর সমান, একই ত্রিভুজের যখন দুইটা বাহু পরস্পর সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণও পরস্পর সমান হয়। ঠিক আছে, সো ওসির বিপরীত কোণ এই কোণ, এ ও এর বিপরীত কোণ এই কোণ, তাহলে এই দুইটা কোণ কি হয়? পরস্পর সমান হয়। এই দুইটা কোণ পরস্পর কি হয়? সমান হয়। সো সুতরাং আমরা কি লিখতে পারি? যে সুতরাং অ্যাঙ্গেল ওসি এর বিপরীত কোণ, ওসি এর বিপরীত কোণ কোনটা? যে ওসি এর বিপরীত কোণ অ্যাঙ্গেল সি এ ও, অ্যাঙ্গেল সি এ ও ইকুয়ালস টু, তারপর হচ্ছে এ ও,
এ ও এর বিপরীত কোণ কোনটা? এই কোণ কোনটা? অ্যাঙ্গেল এ সি ও, অ্যাঙ্গেল এ সি ও, ঠিক আছে, এ সি ও। আর স্যার আমরা লিখতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। কেন? কারণ একই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, একই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হলে সেটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু যেহেতু পরস্পর সমান, তাহলে তাদের যে অনুরূপ কোণ দুইটা তারাও পরস্পর সমান হবে। অনুরূপ বলতে মানে অনুরূপ না, বলতে দুইটা বাহু যেহেতু পরস্পর সমান, তাহলে এই দুই বাহুর বিপরীত কোণও পরস্পর সমান। এই দুই বাহুর বিপরীত কোণও কি হবে? পরস্পর সমান হবে, ঠিক আছে। সো আমরা কি লিখতে পাচ্ছি এখানে? অ্যাঙ্গেল সিএও ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিও, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরস্পর কি বলতেছি? সমান বলতেছি। সো এখন আমরা যে উপর ধাপ একে আমরা কি পাইছিলাম? সুতরাং অ্যাঙ্গেল, এই যে দেখেন অ্যাঙ্গেল এ ও এফ ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম? অ্যাঙ্গেল এ ও সি, যেটা এই যে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও এফ, এ ও এফ যেটা, এটা হচ্ছে আমরা এখানে কি লিখছি? এই যে দেখেন এখানে যে অ্যাঙ্গেল এ ও এফ যেটা ছিল, এই কোণ আর এই কোণের সমষ্টি। সো একটা হচ্ছে এ ও সি, না এ সি ও হবে, এ সি ও, আর একটা হচ্ছে সি এ ও, এটা হচ্ছে এ সি ও হবে, কিন্তু ভুল লিখছি, এ সি ও, অ্যাঙ্গেল এ সি ও, ঠিক আছে, একটু ঠিক করে নেন, অ্যাঙ্গেল এ সি ও, এই যে এ সি ও, কারণ এই কোণটা, এই যে এই কোণটা, সো এই কোণটা কি? অ্যাঙ্গেল এ সি ও, আর একটা কোণ হচ্ছে এটা, যেটা হচ্ছে সি এ ও, অ্যাঙ্গেল সি এ ও। এখন ঠিক আছে, সো এখন আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ ও এফ ইকুয়ালস টু, এখানে কি আছে? অ্যাঙ্গেল এ সি ও, অ্যাঙ্গেল এ সি ও এর জায়গায় অ্যাঙ্গেল এ সি ও রাখলাম, প্লাস এখানে কি আছে? অ্যাঙ্গেল সি এ ও, আর অ্যাঙ্গেল সি এ ও মানে কি? অ্যাঙ্গেল এ সি ও, ঠিক আছে। সো অ্যাঙ্গেল সি এ ওর জায়গায় আমরা অ্যাঙ্গেল এ সি ও বসাই দিই, অ্যাঙ্গেল এ সি ও। সুতরাং অ্যাঙ্গেল এ ও এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি ও, ঠিক আছে। সো সুন্দর করে লিখি, সো টু অ্যাঙ্গেল এ সি ও, তার মানে আমরা কি পাইছি? আলটিমেটলি আমরা কি পাইছি? দেখেন এখানের মধ্যে অ্যাঙ্গেল এ ও এফ, এই কোণটা হচ্ছে দ্বিগুণ, কার দ্বিগুণ? অ্যাঙ্গেল টু সি, এই যে টু সি ও, এই যে টু সি ও, এই যে এই কোণের দ্বিগুণ। কোন কোণটা? এই কোণটা, অ্যাঙ্গেল এ ও এফ দ্বিগুণ, কার দ্বিগুণ? অ্যাঙ্গেল এ সি ও, এই কোণ থেকে এই কোণটা হচ্ছে কি? দ্বিগুণ। সো অনুরূপভাবে আমরা কি বলতে পারি? এই কোণটাও এই কোণের দ্বিগুণ, এই কোণটাও এই কোণের দ্বিগুণ, যেহেতু এই কোণটা এই কোণের দ্বিগুণ হয়েছে, সো অবশ্যই এই কোণটাও এই কোণের কি হবে? দ্বিগুণ হবে। সো আমরা লিখিয়েছি অনুরূপভাবে ধাপ 3, অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? যে অ্যাঙ্গেল BOF, অ্যাঙ্গেল BOF ইকুয়ালস টু টু অ্যাঙ্গেল BCO, অ্যাঙ্গেল BCO। এখন এটা হচ্ছে 1 নং সমীকরণ দেন, এটা হচ্ছে 2 নং সমীকরণ দেন। তাহলে দেখেন 1 নং সমীকরণ থেকে আমি এই কোণের ভ্যালুটা পাইছি, 2 নং সমীকরণ থেকে আমি এই কোণের ভ্যালুটা পাইছি। এখন দুইটা সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে আমি টোটাল এই কোণটা পেয়ে যাব। আর এই কোণটা কি? অ্যাঙ্গেল এ ও বি, এই যে দেখেন অ্যাঙ্গেল এ ও বি, মানে আমি বাম পক্ষ পেয়ে যাচ্ছি। সেজন্য আমি 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দিব। সো ধাপ 4, সো 1 নং যোগ 2 নং সমীকরণ আমরা যদি করি, সো বাম পক্ষ কি হবে? অ্যাঙ্গেল এ ও এফ প্লাস 2 নং এর বাম পক্ষ হবে অ্যাঙ্গেল BOF ইকুয়ালস টু 1 নং এর ডান পক্ষ হচ্ছে 2 অ্যাঙ্গেল SCO প্লাস 2 নং এর ডান পক্ষ আমরা হচ্ছে ডিরেক্ট 2টা কমন নিয়ে নিই, ঠিক আছে। 2টা কমন এই যে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, সো এখানে অ্যাঙ্গেল SCO প্লাস এখানে 2টা কমন আনলে অ্যাঙ্গেল BCO। সো 2 অ্যাঙ্গেল SCO, এই যে এখানে কি আছে? অ্যাঙ্গেল SCO, সো SCO এই কোণটা, এবং অ্যাঙ্গেল BCO এই কোণটা, অর্থাৎ এই দুই কোণের সমষ্টি কি হবে? অ্যাঙ্গেল ACB। সো এখানে কি লেখা যায়? 2 অ্যাঙ্গেল ACB, এই যে দেখুন 2 অ্যাঙ্গেল ACB, ঠিক আছে। অর্থাৎ আলটিমেটলি আমরা কি পাচ্ছি? তাহলে এখানে কি দেখা যাচ্ছে? দেখেন এখানে বাম পক্ষ, এই যে বা অ্যাঙ্গেল
এ ও এফ প্লাস অ্যাঙ্গেল বিওএফ, এই যে এ ও এফ প্লাস বিওএফ, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে আমরা কি পাচ্ছি? অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু লাস্ট এখানে কি 2 অ্যাঙ্গেল এসিবি, এসিবি, অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখেন, আমরা কি পাচ্ছি যে অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল এসিবি, ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল এসিবি। এই যে এই জিনিসটা আমাকে কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? অর্থাৎ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি। বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এসিবি। সো এই কোণের দ্বিগুণ, তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল এসিবি, 2 অ্যাঙ্গেল এসিবি, ঠিক আছে? এই যে প্রমাণিত, এটাকে এটা বলছিল প্রমাণ করার জন্য। সো এটা কি বলছিল? যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল এসিবি, এটা বলছিল প্রমাণ করো, এটা বলছিল প্রমাণ করো। আর এটা আমরা এখানে কি করছি? প্রমাণ করে ফেলছি। সো এটা কি? প্রমাণিত, প্রমাণিত, শেষ। দেখেন ক্লিয়ার কিনা, একটু পানি খাই। বুঝতে পারছি ভিডিও হচ্ছে ঠিকঠাক? দেখি তো সাউন্ড শোনা যাচ্ছে? লেট মি চেক। হ্যালো হ্যালো হ্যালো, সব ঠিক আছে? ফোকাসও ঠিক আছে, আইএসও ঠিক আছে, ওকে। রেকর্ডেড হচ্ছে। ওকে, পানি খাই। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে নেক্সট উপপাদ্য যদি আমরা করি, দেখেন কি বলছে এখানে। বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এই উপপাদ্যটা বলছে, ঠিক আছে? সো এ হচ্ছে আমার একটা বৃত্ত এবং এই বৃত্তের একই চাপ। সো চাপ হচ্ছে, মনে করেন আমি এ বি নিলাম চাপ, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। সো বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। সো এখানে বৃত্তস্থ কোণগুলা আমাকে ড্র করতে হইব। সো বৃত্তস্থ কোণগুলো আমি কিভাবে ড্র করতে পারি? লাইক এই যে দেখেন, এই হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, এই হচ্ছে আর একটা বৃত্তস্থ কোণ, আর এখানে হচ্ছে এ ও আর ও বি যোগ করলাম, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ হয়ে এলো আর কি। আচ্ছা, সো কি বলছে, কি করতে হবে না করতে হবে এটা ভাইয়া বলতেছি। প্রথমত দেখেন, এখানে এ বি হচ্ছে চাপ, এ বিটা কি? এ বিটা হচ্ছে চাপ, এ বিটা হচ্ছে চাপ, এবং এই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, এ হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এ ডিবি, এ হচ্ছে আরেকটা বৃত্তস্থ কোণ। হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান একই চাপের উপর। এবং দেখেন এই যে বৃত্তস্থ কোণগুলো, এগুলো হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? অ্যাঙ্গেল এ সিবি, অ্যাঙ্গেল এ সিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডিবি, অ্যাঙ্গেল এ ডিবি। এটা হচ্ছে আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। সো আমরা অঙ্কনে কি লিখবো? এ ও এবং ও বি যোগ করি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি যেটা, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে। অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কি হয়ে যাবে? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কেন কেন্দ্রস্থ কোণ? কারণ এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত, বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে, এবং এই কোণ অ্যাঙ্গেল এ ও বি, এখানে যে কোণটা এটা হচ্ছে ও বিন্দুতে। সো শীর্ষবিন্দুটা ও বিন্দুতে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, উপরটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সো এখন আসছেন প্রমাণ, প্রমাণ। আর আমাকে এটা প্রমাণ করতে হবে, আমাকে মেইনলি এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? সো প্রমাণ ধাপ এক, ধাপ এক, ধাপ এক। সো প্রমাণ ধাপ এক।
সো এখানে দেখেন, এখানে 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 আমি যদি বলি এ, এখানে মনে করেন একটা পয়েন্ট ই নেন, একটা পয়েন্ট কি নেবেন, ই। সো এ ই বি চাপের উপর দণ্ডায়মান, কি লিখতে পারবেন, এ ই বি। ঠিক আছে, এখানে এ ই বি চাপের উপর দণ্ডায়মান। ঠিক আছে, এই যে এ ই বি চাপের উপর দণ্ডায়মান, অ্যাঙ্গেল এ ও বি, এই যে কোণটা, এই কোণটা কি, কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং 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 অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটাও বৃত্তস্থ কোণ, আবার অ্যাঙ্গেল এ ডি বি, এই কোণটাও কি, বৃত্তস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ও অ্যাঙ্গেল এ ডিবি উভয়, উভয় কি, উভয় হচ্ছে, এটা তো কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তো সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু টু অ্যাঙ্গেল এ সি বি, টু অ্যাঙ্গেল এ সি বি, আবার অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু টু অ্যাঙ্গেল এ ডিবি, এ ডিবি। কেন কেন, কারণ দেখেন, প্রথমত আমরা হচ্ছে এ বৃত্তচাপ নিয়ে কথা বলছি, এ বি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এ ও বি, আর বৃত্তস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এ সি বি। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এটা হচ্ছে, এটা লিখছি। সেকেন্ড ক্ষেত্রে এ ই বি, এই বৃত্তচাপের উপর এ ও বি, এ হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এ ডিবি, এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি, এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ ডিবি, এ হচ্ছে বৃত্তস্থ কোণ। আর আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এই জিনিসটা এখানে লিখছি। সো এখানে লক্ষ্য করেন, এখানের মধ্যে অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে টু অ্যাঙ্গেল এ সি বি সমান, আবার অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে টু অ্যাঙ্গেল এ ডিবি সমান। তাহলে উভয়টা থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি, টু অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু টু অ্যাঙ্গেল এডিবি, বা অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি। এই যে টু দ্বারা ভাগ করলে যে অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল এসিবি যে কোণটা দেখতে পাচ্ছেন, যে অ্যাঙ্গেল এসিবি এই কোণটা, এবং এখানের মধ্যে এসিবি, দেখেন, আচ্ছা এটা কি হইল, হ্যাঁ দেখেন এখানের মধ্যে যে অ্যাঙ্গেল এসিবি যে কোণটা, এই যে অ্যাঙ্গেল এসিবি এই কোণটা, এবং অ্যাঙ্গেল এডিবি, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সেজন্য আমরা বলতে পারি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। সো প্রমাণিত, দেখেন বুঝতে পারছেন কিনা। সো অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি, শেষ, বুঝতে পারছি। হাত কেমে যায় লিখতে লিখতে। লেখা হইছে, কমপ্লিট করছো? ওকে, তারপর নেক্সট দেখেন, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমাকে এখন কি প্রমাণ করতে হবে, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সো অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, দেখেন আমি হচ্ছে একটা বৃত্ত ড্র করি, এ হচ্ছে একটা বৃত্ত। সো অর্ধবৃত্ত মানে এই বৃত্তটাকে কি করবেন, ডিভাইডেড করবেন। সো ডিভাইডেড কিভাবে হয়, এই ব্যাস কি করতে পারে, এই যে দুইটা সমান অংশে ভাগ করতে পারে, অর্থাৎ এ হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, আর এই হচ্ছে ব্যাস। সো বলছে আমাকে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ। সো অর্ধবৃত্তস্থ কোণ বলতে এই ব্যাসের উপর আপনাকে কি ড্র করবেন, কোণ ড্র করবেন,
কোন ড্র করবেন দেখেন, এই যে এই যে এই যে কোণটা ড্র করলেন, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এবং এই কোণটাকে আমরা সমকোণ বলতেছি, এবং এটা প্রমাণ করব এই কোণটা যে সমকোণ। হ্যাঁ, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো আমরা হচ্ছে যে কাজটা করব, সো এ বি সি হচ্ছে বৃত্তে। হ্যাঁ, সো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ সি বি কত 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। আসেন প্রমাণ ধাপ এক। প্রমাণ ধাপ এক। সো ধাপ এক আমরা হচ্ছে এটা কিভাবে আমরা প্রমাণ করব বলেন। সো এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখেন আমরা হচ্ছে অঙ্কনে কি লিখবো, যে এসিবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটা বিন্দু ডি নেই। সো যেহেতু ডি নিছি, তাহলে এখানে এডিবি হচ্ছে চাপ। সো প্রমাণ হচ্ছে এডিবি চাপের উপর দণ্ডায়মান। তাহলে লক্ষ্য করেন এখানে যে এডিবি যে চাপটা আছে, এই চাপের উপর দণ্ডায়মান। এখানে অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। সো অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। সো আমরা কি লিখতে পারি, যে এ ডিবি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কি সরল কোণ, এটা কিন্তু সরল কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ যেটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল এ ও বি, এটা কিন্তু সরল কোণ। কেন? কারণ এই ভ্যালুটার মান 180 ডিগ্রি, সেজন্য আমরা কি বলতেছি, সরল কোণ বলতেছি। সো কেন্দ্রস্থ সরল কোণ ইকুয়ালস টু, সো আমরা জানি কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, সো কেন্দ্রস্থ সরল কোণ কোনটা, যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ 2 বৃত্তস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এসিবি সো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বৃত্তস্থ কোণ যেটা অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু হাফ অফ, এই যে বৃত্তস্থ কোণ যেটা আমরা লিখলাম, তাহলে 2টা গুণ আকারে আছে, 2টা ভাগ আকারে হয়ে যাবে। আর কেন্দ্রস্থ সরল কোণটা লিখি এখানে, কেন্দ্রস্থ সরল কোণ অ্যাঙ্গেল এ ও বি, একই কথা। অর্থাৎ বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একই কথা। কিন্তু কেন্দ্রস্থ সরল কোণের মান কত, 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু হাফ অফ 180 ডিগ্রি। সো এটা লিখে দিবেন সাইডে, যে সরল কোণ কত, এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি বা 200 মুকুন, এই জিনিসটা লিখে দিবেন আর কি, 200 মুকুন। অথবা এখানে 200 মুকুন লিখতে পারেন, কি লিখতে পারেন, 180 ডিগ্রি না লিখে 200 মুকুনও লিখতে পারেন, যে 200 মুকুন। সো সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 2 কাটা, তাহলে 1 থাকে, 100 মুকুন। অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি এই যে কোণটা, এটা হচ্ছে 100 মুকুন। প্রমাণিত অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ 100 মুকুন, এটা কি প্রমাণিত। এই জিনিসটা মাথায় রাখবেন, এমসিকিউ তে আসতে পারে। প্রমাণিত যে অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ, 1 2 3 কত সমকোণ বলবেন 100 মুকুন। ঠিক আছে, এই হচ্ছে কথা, বুঝতে পারছি। বুঝতেছেন?
ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথ করব। ভিডিও হচ্ছে ঠিকঠাক? ওকে, সো আমরা যদি দেখি পরবর্তী ম্যাথ, সো অনুশীলনী আছে, অনুশীলনী ভাইয়া বলছে আপনাকে একসাথে শেষ করব, ঠিক আছে। সো তার আগে হচ্ছে আমরা 8.3-এ দেখি কি কি বেসিক আছে, কি কি আসল বিষয় আছে। বেসিক আলোচনা 8.3-এর। সো প্রথম টপিক বৃত্তস্থ চতুর্ভুজ। সো এখানে কি বলছে, বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো কি, এমন চতুর্ভুজ যার 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, মানে কেমন, মনে করেন আমি একটা বৃত্ত ড্র করলাম। সো বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এই বৃত্তের ভিতর আমরা হচ্ছে চতুর্ভুজ ড্র করব। এই যে বৃত্তের ভিতরে আমরা যদি একটা চতুর্ভুজ ড্র করি, মনে করেন এই যে, তাহলে এ হচ্ছে আমার বৃত্ত এবং বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজটা এটা হচ্ছে এ বি সি ডি। ওকে, সো এই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এবং এই বৃত্তস্থ চতুর্ভুজের অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে যে কোনো বিপরীত দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, মানে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এই দুই কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে। এই হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স। আর আচ্ছা, এখন হচ্ছে আমরা উপপাদ্য চলে আসলাম। দেখেন, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এই যে এটা হচ্ছে তার একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, সো কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা হচ্ছে আমরা এখন সলভ করব। এখন হচ্ছে আমরা এটা কি করব, প্রমাণ করব। ওকে, সো এটা কিভাবে প্রমাণ করা যায়, আমরা হচ্ছে সর্বপ্রথম একটা বৃত্ত ড্র করব। বৃত্ত ড্র করে এই বৃত্তের ভিতরে আমরা একটা চতুর্ভুজ ড্র করব। ঠিক আছে, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ ড্র করব। এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ ড্র করলাম এবং এই বৃত্তের কেন্দ্রটা দিয়ে দেন সুন্দর করে। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। সো এই যে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা আমরা ড্র করলাম তার একটা নামকরণ করা উচিত। সো এটা হচ্ছে এ, অথবা উপর দিকে দিই, মনে করেন এ এ বি সি ডি। সো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এ বি সি ডি বৃত্ত অন্তর্লিখিত করা হয়, এ বি সি ডি চতুর্ভুজ অন্তর্লিখিত করা হয়েছে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, সো প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়ালস টু 2 সমকোণ। কি বলছে, 2 সমকোণ, আচ্ছা হ্যাঁ 2 সমকোণ বা এবং 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 অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল সিবিএ অথবা এবিসি ইকুয়ালস টু 2 সমকোণ। সো ভাইয়া এখানে কি লিখছি, এখানে হচ্ছে দেখেন কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি। সো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি। সো যে কোনো দুইটি বিপরীত কোণ কোনটা, আমি যদি এই কোণটা ধরি, এই যে এই কোণ এই দুই কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। আবার হচ্ছে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই দুই কোণের সমষ্টি কত, 2 সমকোণ। সো এই বিষয়তে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। সো প্রমাণের জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওডি এবং ওবি যোগ করি। ওডি এবং কি করি, ওবি যোগ করি। ওডি এবং ওবি আমরা যোগ করি। ওডি এবং ওবি আমরা কি করি ভাই, যোগ করি। ঠিক আছে, সো এখন আসেন ধাপ এক। সো ধাপ একে আমরা কি লিখবো,
দেখেন ধাপে কে এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখানে আমরা যদি ডিএবি এই চাপটা নিই, একটু লক্ষ্য করেন, আমরা যদি ডিএবি এই চাপটা নিই অর্থাৎ অধিচাপ নিই, হ্যাঁ, সো এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এটা। প্রবৃদ্ধ কোণ কেন বলতেছি, কারণ এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে বড়। সো 180 ডিগ্রি হচ্ছে এতটুক, কিন্তু এই কোণটা দেখেন এখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে। সো এই সেজন্য এটাকে আমরা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলতেছি। সো এই কোণটা হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। সো বৃত্তস্থ কোণ কোনটা, এই যে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা। সো এই লাইনটা আমরা লিখবো, ঠিক আছে। সো ধাপে এখানে ডিএবি, এখানে ডিএবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। সো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোনটা, এটা। সো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কি, অ্যাঙ্গেল ডিওবি। সো ডিওবি কিন্তু দুইটা কোণ হতে পারে, একটা হচ্ছে এই কোণটা, আবার এই কোণটা হতে পারে নিচের দিকে। সো নিচের দিকে কোণটা, এটা তো আর প্রবৃদ্ধ কোণ না, ঠিক আছে। সো আমরা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলতেছি মানে উপরে কোণটা, আর নিচেরটা হচ্ছে স্থূল কোণ, তাই না। সো স্থূল কোণ আর উল্লেখ করতে হবে না। সো আমরা হচ্ছে উপরেরটা আমরা নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা বলতেছি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। সো সেজন্য কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল ডিওবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বৃত্তস্থ কোণ, টু অ্যাঙ্গেল বৃত্তস্থ কোণ যেটা। সো 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। সো বৃত্তস্থ কোণ কত, অ্যাঙ্গেল এই যে এই চাপের উপর ডিএবি, এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, এই কোণটা, অ্যাঙ্গেল ডিসিবি, অ্যাঙ্গেল ডিসিবি। ওকে, আবার এখন হচ্ছে আমরা ডিসিবি, এই যে উপচাপটা দেখতে পাচ্ছি, এই যে ডিসিবি, এই উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ডিওবি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ডিএবি, এই হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আবার ডিসিবি বৃত্ত চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল, এই যে ডিসিবি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল ডিওবি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল বৃত্তস্থ কোণ কত, এই যে এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল ডিএবি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সো অ্যাঙ্গেল ডিএবি। ওকে, সো এ হচ্ছে আমার 1 নং সমীকরণ, এ হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। সো ধাপ 2 কি করব, 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করি, তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষ কি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। দেখেন কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, অ্যাঙ্গেল ডিওবি, যেটা হচ্ছে এটা, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এটা। আর 2 নং সমীকরণের বাম পক্ষ দেখেন বলছে ডিসিবি বৃত্তচাপ উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল ডিওবি কোনটা, এই যেটা, জাস্ট ডিওবি অ্যাঙ্গেল ডিওবি কোন, এটা জাস্ট লিখবেন যে কোন অ্যাঙ্গেল ডিওবি ইকুয়ালস টু 1 নং সমীকরণের ডান পক্ষ কি, 2 ইন্টু বৃত্তস্থ কোণ কত, অ্যাঙ্গেল ডিসিবি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল 2 নং সমীকরণ ডান পক্ষ অ্যাঙ্গেল ডিএবি, এই হচ্ছে কাহিনী। তারপর এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখান থেকে আমরা ইচ্ছে করলে 2 কমন নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, যে 2 ইন্টু অ্যাঙ্গেল
ডিসিবি ডিসিবি প্লাস অ্যাঙ্গেল ডিএবি ডিএবি, এই লেখাটা লিখতে পারি। সো এখানে একটা জিনিস এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে একটা হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, আরেকটা শুধু কোণ। সো টোটাল অংশটা যদি আমরা যোগ করতেছি, যেহেতু যোগ করতেছি, টোটাল অংশটা যোগ করতেছি, তাহলে টোটাল অংশের ভ্যালু কত? 360 ডিগ্রি, মানে 4 সমকোণ। 4 সমকোণ কত? 4 সমকোণ। সো এখানের মধ্যে যে টোটাল ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা কত? 4 সমকোণ। 4 সমকোণ ইকুয়ালস টু, ডান পাশে কি আছে আমার? 2 ইন্টু এই যে 2 ইন্টু অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল ডিএবি। বা এখন আমার দরকার এই ভ্যালুটা দরকার। সো অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল ডিএবি ইকুয়ালস টু এখানে 4 সমকোণ আছে। সো 4 সমকোণকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব, কারণ এই অংশের সাথে 2 গুণাকার আছে। সো সো এটাকে যদি আমি এক পাশে রাখি, সো 2টা এই পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো 4 সমকোণ ডিভাইডেড বাই 2, অথবা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। সো এই যে ডান পাশকে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা, আর বাম পাশকে 2 দ্বারা ভাগ করলে এই যে অত সমান সমান 2 সমকোণ। কত? 2 সমকোণ। এই যে হয়ে গেছে, প্রমাণিত। দেখেন ক্লিয়ার কিনা বলেন? এই যে ভাইয়া করে দিলাম, টায়ার্ড লাগতেছে অনেক। উফ, দেখেন ভাইয়া বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে আরেকটা উপপাদ্য আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা অনুশীলনীর কোয়েশন গুলা 8.1, 8.2, 8.3 একসাথে সব শেষ করে ফেলবো, ঠিক আছে? ভিডিও হচ্ছে তো ঠিকঠাক? ওকে, তারপর চলেন নেক্সট স্লাইডে। সো এই গেল, এটা আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে দেখেন এই উপপাদ্যটা দেখেন, বলছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে, ঠিক আছে? এটা কি বলছে দেখেন, আমরা কি জানি? আমরা জানি এখানে যদি আমি একটা বৃত্ত নেই, বৃত্তের অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজ আপনি ড্র করেন না কেন, তাহলে বিপরীত কোণ দুইটা, এই যে বিপরীত কোণ দুইটা কি হবে? 2 সমকোণ হবে, মানে দুইটার যোগফল 180 ডিগ্রি হবে। হ্যাঁ, আর এই দুইটা বিপরীত কোণেরও সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এই বিন্দু 4টা কি হয়ে যাবে? সমবৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? সো এখন বলছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, এটাই বলছে যে কোন ত্রিভুজের দুইটি বিপরীত কোণ কি হলে? সম্পূরক হলে, মানে 180 ডিগ্রি হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত। এটাই আমরা কি করব? প্রমাণ করব। সো তার প্রমাণের জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে একটা বৃত্ত ড্র করি। এই যে একটা বৃত্ত ড্র করলাম। সো এখানে হচ্ছে আমরা এখন সেই চতুর্ভুজটা ড্র করব। তাহলে দেখেন ভাইয়া যেভাবে ড্র করতেছি এরকম ভাবে ড্র করেন।
তাহলে মনে করেন এটা হচ্ছে এ, মনে করেন এ বি সি ডি আমার সেই চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক কোণ, ঠিক আছে, মানে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, সো মনে করি দেখেন, মনে করি এটা হচ্ছে বিশেষ নির্বাচনে লিখবেন, যে বিশেষ নির্বাচন লিখবেন যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, কারণ সম্পূরক কোণ বলছে, সো অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি ডি এ কত 180 ডিগ্রি, কারণ সম্পূরক কোণ বলছে। তারপর লিখবেন যে এ বি সি, এই যে এ বি সি এই বিন্দু তিনটা তো সমরেখ না, মানে একই রেখা, সমরেখ মানে কি, মানে একই রেখার উপর অবস্থিত বিন্দুগুলো হচ্ছে সমরেখ, কিন্তু এই তিনটা বিন্দু তো সমরেখ না, মানে একই রেখার উপর অবস্থিত না, মানে একটা স্ট্রেট লাইনের উপর অবস্থিত না। তাহলে এই বিন্দু তিনটা দিয়ে যাবে এরকম একটা বৃত্ত পাওয়া যাবে, যেহেতু এটা সমরেখ না, তাহলে আমরা এমন একটা বৃত্ত ড্র করতে পারবো যে বৃত্তটা হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে যাবে, এবং ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট। তারপর কি করলাম, অঙ্কনে সিই যোগ করি। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি এই যে বৃত্তটা, ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা, এই বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ কোনটা, এ বি সি ই, এই যে এই চতুর্ভুজটা হচ্ছে অন্তর্লিখিত হয়েছে, আর আমরা জানি কোনো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, ঠিক আছে। সো অঙ্কন হচ্ছে ইসি যোগ করি। এখন আসেন প্রমাণ, আমরা প্রমাণ অংশে চলে আসলাম। সো প্রমাণ আমরা কি লিখবো এখন, কি লিখতে পারি, আমরা লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ই হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, যে এখানে হচ্ছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং আমরা কি লিখতে পারি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা জানি কোন একটা বৃত্তের অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ই সি কত 180 ডিগ্রি। সো এটা হচ্ছে 1 নং সমীকরণ দেন, এটা হচ্ছে 2 নং সমীকরণ দেন, এটা হচ্ছে দেওয়া ছিল, ঠিক আছে, যে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে মানে 180 ডিগ্রি। সো 1 নং আর 2 নং যদি আমরা কম্পেয়ার করি, এটা হচ্ছে ধাপ 1। আমি হচ্ছে মেইন জায়গাটা আপনাকে লিখে দিচ্ছি, ঠিক আছে, একদম মেইন জায়গাটা বোঝার জন্য। হচ্ছে ধাপ 2, 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করলে, 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করলে কি পাবেন, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুই কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই সমীকরণের বামপক্ষ এবং এই সমীকরণের বামপক্ষ কি পরস্পর সমান বলতে পারি, ঠিক আছে, পরস্পর কি বলতে পারি, সমান বলতে পারি। তো সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি ডি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ই সি প্লাস অ্যাঙ্গেল এ ই সি। সো এই যে সমীকরণ তুলনা করলে আমরা এরকম পাই। দেন হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি বাম পক্ষ ডান পক্ষ থেকে কাটা। তো সুতরাং এখান থেকে কি লেখা যায়, অ্যাঙ্গেল সি ডি এ যে কথা, এ ডি সি এ কি কথা, যে এ ডি সি কি কথা, কারণ কোন জায়গায় কোনে থাকলো, ডি জায়গায় ডি থাকলো। দেন হচ্ছে এ বি সি কাটা, দেন হচ্ছে অ্যাঙ্গেল এ ই সি অর্থাৎ অ্যাঙ্গেল এ ডি সি এবং অ্যাঙ্গেল এ ই সি অর্থাৎ এই কোণ আমরা কি বলতেছি, সমান বলতেছি। কিন্তু এটা কি আদৌ পসিবল? এটা পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা যদি সিইডি এই ত্রিভুজটা নিয়ে কথা বলি, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই কোণ, আর এই কোণের অন্তস্থ একটা কোণ হচ্ছে এটা। কিন্তু বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ
এই কোণ সমষ্টির যোগফল হচ্ছে এটা, তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে এই কোণটা অবশ্যই এই কোণ থেকে বড় হবে, সমান হবে না। তো এই জিনিসটা আমরা লিখবো এখন যে ধাপ 3 ধাপ 3 ধাপ 3 ধাপ 3 আমরা কি লিখবো যে যে ত্রিভুজ সিইডি 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 এর বহিস্থ 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 কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল সিইএ সিইএ বিগার দেন অন্তস্থ অন্তস্থ বিপরীত কোণ অন্তস্থ বিপরীত কোণ কোনটা? অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি। অর্থাৎ এখানের মধ্যে আমি বলতেছি এই কোণটা বড় কার থেকে? এই কোণ থেকে। অর্থাৎ উপরে আসতেছি কি অ্যাঙ্গেল এডিসি, যেটা অ্যাঙ্গেল এডিসি যে কথা সিইডি, এই যে এখানে দেখেন এখানে কি বলতেছে অ্যাঙ্গেল এডিসি এবং অ্যাঙ্গেল এইসি এই দুইটা পরস্পর সমান বলতেছে, কিন্তু আমি বলতেছি যে অ্যাঙ্গেল এইসি যে কোণটা, এই যে অ্যাঙ্গেল এইসি যে কোণটা, যে সিইএ যে কথা এইসি কি কথা, যে অ্যাঙ্গেল এইসি যে কোণটা এই কোণটা বড় কার থেকে বড়? অ্যাঙ্গেল এডিসি থেকে বড়, অ্যাঙ্গেল এডিসি থেকে বড়। তার মানে এই দুইটা কোণ কখনো সমান হতে পারে না। দ্যাটস মিন মানে ই এবং ডি এই দুইটা বিন্দু আলাদা কোনো বিন্দু না, এই দুইটা আলাদা কোনো বিন্দু না, ঠিক আছে? এই দুইটা যদি আলাদা বিন্দু হতে হয় তাহলে এটাকে স্যাটিসফাইড করতে হবে, মানে এটা সম্ভব হতে হবে, কিন্তু এটা তো আদৌ সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে অ্যাঙ্গেল এডিসি যেটা, এটা এই যে অ্যাঙ্গেল এডিসি যেটা এটা ছোট এবং এখানে অ্যাঙ্গেল এইসিটা বড়। কথা বুঝেন, এখানে অ্যাঙ্গেল এইসিটা বড় এবং অ্যাঙ্গেল এডিসিটা ছোট, ঠিক আছে? কিন্তু ই এবং ডি যদি আলাদা বিন্দু হতে হয় তাহলে এটাকে কি হতে হবে? মানে এটা সমান হতে হবে, কিন্তু এটা তো সমান হবে না। সেজন্য ই এবং ডি আলাদা কোনো বিন্দু না, এই দুইটা একই বিন্দু, অর্থাৎ যা ই তাই ডি, ঠিক আছে? মানে এটা কোনো আলাদা বিন্দু হবে না, সুতরাং সি এবং ই ভিন্ন কোনো বিন্দু নয়, কি বলতে পারি? ভিন্ন কোনো বিন্দু নয়। ই বিন্দু অবশ্যই, অর্থাৎ ডি বিন্দু অবশ্যই ই বিন্দুতে মিলে যাবে, কিংবা ই বিন্দু অবশ্যই ডি বিন্দুতে মিলে যাবে। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুতে মিলে যাবে। সুতরাং কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পর্ক হলে তার শীর্ষবিন্দু চারটি কি হবে? সমরেখ হবে। প্রমাণিত। আমি এই লাইনটা মানে আবার বলে দিচ্ছি যে আসলে এখানে কি কাহিনী করছে। মানে আমরা বলতেছি, দেখেন এখানে ই এবং ডি আমরা দুইটা আলাদা বিন্দু বলতেছি, না আমরা দুইটা একই বিন্দু বলতেছি। একই বিন্দু কেন বলতেছি হ্যাঁ, আর এটা বলার আগে বলি কেন বলতেছি না। মানে ই এবং ডি দুইটা যদি আলাদা বিন্দু হয় তাহলে এটা হতে হবে, এটা সম্ভব হতে হবে, কিন্তু এটা আদৌ সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে অ্যাঙ্গেল এইসিটা বড় এবং অ্যাঙ্গেল এডিসিটা ছোট। সো আমরা এখন বলতে পারতেছি যে এই দুইটা বিন্দু আলাদা কোনো বিন্দু না, মানে এই দুইটা একই বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা ডি বিন্দুর সাথে কি হয়ে যাবে? মিশে যাবে, মানে কি হয়ে যাবে? সাথে মিলে যাবে, ঠিক আছে? সো এই বিন্দু অবশ্যই ডি বিন্দুতে কি হয়ে যাবে? মিলে যাবে। ডি বিন্দুতে কি হয়ে যাবে? মিলে যাবে। এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে ডি বিন্দু। সো অবশ্যই কি হবে? অবশ্যই ডি বিন্দুতে মিলে যাবে, অর্থাৎ ই বিন্দু অবশ্যই ডি বিন্দুতে মিলে যাবে। সো দেন লাস্ট লাইন হবে, সুতরাং কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পর্ক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। দেন হচ্ছে প্রমাণিত। দেন কি? প্রমাণিত। শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে আমরা অনুশীলনী করব, ঠিক আছে? অনুশীলনী করব, একদম প্রথম থেকে স্টার্ট করব। 8.1 থেকে অনেক কিছু পড়ানো হয়েছে।
অনুশীলনী শেষে এমসিকিউ যাব, দেন সিকিউ যাব, বুঝছেন? এবং অনেক কয়টা ভাইয়া শেষ করছি, অনেক অংশে ভাইয়া শেষ করানো হয়েছে। সো